কথা কাহিনীর চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। এই চ্যানেলে বিভিন্ন সাহিত্যিকের লেখা গল্প আপলোড করা হচ্ছে ধারাবাহিকভাবে। অনুরোধ করব আপনারা চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন। শ্রী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা আরণ্যক উপন্যাসের দ্বিতীয় পর্বের পাঠ এই অডিওতে ষষ্ঠ অধ্যায় থেকে শুরু করব। প্রথম এবং তৃতীয় চতুর্থ পর্বের লিঙ্ক নিচে ডেসক্রিপশনে দেওয়া থাকছে আপনাদের সুবিধের জন্য। শুরু করি। ষষ্ঠ পরিচ্ছেদ। জঙ্গলের বিভিন্ন অংশ সার্ভে হইতেছিল। কাছারি হইতে 3 ক্রোশ দূরে বোমাইবুরুর জঙ্গলে আমাদের এক আমিন রামচন্দ্র সিং এই উপলক্ষে কিছুদিন ধরিয়া আছে। সকালে খবর পাওয়া গেল রামচন্দ্র সিং হঠাৎ আজ 2-3 দিন হইল পাগল হইয়া গিয়াছে। শুনিয়া তখনই লোকজন লইয়া সেখানে গিয়া পৌঁছিলাম। বোমাইবুরুর জঙ্গল খুব নিবিড় নয়, খুব ফাঁকা উঁচু নিচু প্রান্তরে মাঝে মাঝে বড় বড় গাছ, ডাল হইতে সরু দড়ির মতো লতা ঝুলিতেছে, যেন জাহাজের উঁচু মাস্তুলের সঙ্গে দড়াদড়ি বাঁধা। বোমাইবুরুর জঙ্গল সম্পূর্ণরূপে লোক বসতি শূন্য। গাছপালার নিবিড়তা হইতে দূরে ফাঁকা মাঠের মধ্যে কাশে ছাওয়া ছোট্ট দুখানা কুঁড়ে। একখানা একটু বড়, এখানাতে রামচন্দ্র আমিন থাকে। পাশের ছোটোখানায় তার পেয়াদা আশরফি টিন্ডেল থাকে। রামচন্দ্র নিজের কাঠের মাচার উপর চোখ বুজিয়া শুইয়াছিল। আমাদের দেখিয়া ধর্মর করিয়া উঠিয়া বসিল। জিজ্ঞাসা করিলাম, কি হয়েছে রামচন্দ্র, কেমন আছো? রামচন্দ্র হাত জোড় করিয়া নমস্কার করিয়া চুপ করিয়া রহিল। কিন্তু আশরফি টিন্ডেল সে কথার উত্তর দিল। বলিল, বাবু, একটা বড় আশ্চর্য কথা, আপনি শুনলে বিশ্বাস করবেন না। আমি নিজেই কাছারিতে গিয়ে খবর দিতাম, কিন্তু আমিনবাবুকে ফেলে যাই বা কী করে? ব্যাপারটা এই, আজ কদিন থেকে আমিনবাবু বলছেন একটা কুকুর এসে রাত্রে তাকে বড় বিরক্ত করে। আমি শুই এই ছোটো ঘরে, আমিনবাবু শুয়ে থাকেন এখানে। 2-3 দিন এরকম গেল। রোজই উনি বলেন আর কোত্থেকে একটা সাদা কুকুর আসে রাত্রে। মাচার ওপর বিছানা পেতে শুই। কুকুরটা এসে মাচার নিচে কেউ কেউ করে, গায়ে ঘেঁস দিতে আসে। শুনি বড় একটা গা করিনি। আজ 4 দিন আগে উনি অনেক রাত্রে বললেন, আশরফি, শিগগির এসো বেরিয়ে, কুকুরটা এসেছে। আমি তার লেজ চেপে ধরে রেখেছি, লাঠি নিয়ে এসো। আমি ঘুম ভেঙে লাঠি আলো নিয়ে ছুটে যেতে দেখি। বললে বিশ্বাস করবেন না হুজুর, কিন্তু হুজুরের সামনে মিথ্যে বলবো এমন সাহস আমার নেই। একটি মেয়ে ঘরের ভিতর থেকে বার হয়ে জঙ্গলের দিকে চলে গেল। আমি প্রথমটা থতমত খেয়ে গেলাম। তারপর ঘরের মধ্যে ঢুকে দেখি আমিনবাবু বিছানা হাতড়ে দেশলাই খুঁজছেন। উনি বললেন, কুকুরটা দেখলে? আমি বললাম, কুকুর কই বাবু, একটা কে মেয়ে তো বার হয়ে গেল। উনি বললেন, উল্লুক, আমার সঙ্গে বেয়াদবি! মেয়ে মানুষ কে আসবে এই জঙ্গলে দুপুর রাতে? আমি কুকুরটাকে লেজ চেপে ধরেছিলাম, এমনকি তার লম্বা কান আমার গায়ে ঠেকেছে। মাচার নিচে ঢুকে কেউ কেউ করছিল। নেশা করতে শুরু করেছ বুঝি? রিপোর্ট করে দেব সদরে। পরদিন রাত্রে আমি সজাগ হয়েছিলাম অনেক রাত পর্যন্ত। যেই একটু ঘুমিয়েছি অমনি আমিনবাবু ডাকলেন। আমি তাড়াতাড়ি ছুটে বেরিয়ে আমার ঘরের দোর পর্যন্ত গিয়েছি। এমন সময় দেখি একটি মেয়ে ওর ঘরের উত্তর দিকের বেড়ার গা বেয়ে জঙ্গলের দিকে যাচ্ছে। তখনই হুজুর আমি নিজে জঙ্গলের মধ্যে ঢুকলাম। অতটুকু সময়ের মধ্যে লুকোবে কোথায়, যাবেই বা কত দূর? বিশেষ করে আমরা জঙ্গল জরিপ করি, অন্ধি সন্ধি সব আমাদের জানা। কত খুঁজলাম বাবু, কোথাও তার চিহ্নটি পাওয়া গেল না। শেষে আমার কেমন সন্দেহ হলো। মাটিতে আলো ধরে দেখি কোথাও পায়ের দাগ নেই, আমার নাগরা জুতোর দাগ ছাড়া। আমিনবাবুকে আমি একথা বললাম না আর সেদিন। একা 2টি প্রাণী থাকি এই ভীষণ জঙ্গলের মধ্যে হুজুর। ভয়ে আমার গায়ে কাঁটা দিয়ে উঠল। আর বোমাইবুরু জঙ্গলের একটু দুর্নামও শোনা ছিল। ঠাকুরদাদার মুখে শুনেছি, বোমাইবুরু পাহাড়ের উপর ওই যে বটগাছটা দেখছেন দূরে, একবার তিনি পূর্ণিয়া থেকে কলাই বিক্রির টাকা নিয়ে জ্যোৎস্না রাত্রে ঘোড়ায় করে জঙ্গলের পথে ফিরছিলেন। ওই বটতলায় এসে দেখেন একদল অল্প বয়সী সুন্দরী মেয়ে হাত ধরাধরি করে জ্যোৎস্নার মধ্যে নাচছে। এদেশে বলে ওদের ডামাবানু, এক ধরনের জিন পরি। নির্জন জঙ্গলের মধ্যে থাকে, মানুষকে বেঘরে পেলে মেরেও ফেলে। হুজুর, পরদিন রাত্রে আমি নিজে আমিনবাবুর তাঁবুতে শুয়ে জেগে রইলাম সারা রাত জেগে জরিপের থাকবন্দির হিসেব কষতে লাগলাম। বোধহয় শেষ রাতের দিকে একটু তন্দ্রা এসে থাকবে। হঠাৎ কাছেই একটা কিসের শব্দ শুনে মুখ তুলে চাইলাম।
দেখি আমিন সাহেব ঘুমোচ্ছেন ওর খাটে, আর খাটের নিচে কি একটা ঢুকেছে। মাথা নিচু করে খাটের নিচে দেখতে গিয়েই চমকে উঠলাম। আধ আলো আধ অন্ধকারে প্রথমটা মনে হলো একটি মেয়ে যেন গুটিসুটি মেরে খাটের তলায় বসে আমার দিকে হাসি মুখে চেয়ে আছে। স্পষ্ট দেখলাম হুজুর, আপনার পায়ে হাত দিয়ে বলতে পারি। এমনকি তার মাথায় বেশ কালো চুলের গোছা পর্যন্ত স্পষ্ট দেখেছি। লণ্ঠনটা ছিল যেখানটাতে বসে হিসেব করছিলাম, সেখানে হাত 6-7 দূরে। আরও ভালো করে দেখব বলে লণ্ঠনটা যেমন আনতে গিয়েছি, কি একটা প্রাণী ছুটে খাটের তলা থেকে বেরিয়ে পালাতে গেল। দোরের কাছে লণ্ঠনের আলোটা বাঁকাভাবে পড়েছিল। সেই আলোতে দেখলাম একটা বড় কুকুর, কিন্তু তার আগাগোড়া সাদা। হুজুর, কালোর চিহ্ন কোথাও নেই তার গায়ে। আমিন সাহেব জেগে বললেন, কি কি? বললাম, ও কিছু নয়, একটা শেয়াল কি কুকুর ঘরে ঢুকেছিল। আমিন সাহেব বললেন, কুকুর? কীরকম কুকুর? বললাম, সাদা কুকুর। আমিন সাহেব যেন একটা নিরাশার সুরে বললেন, সাদা ঠিক দেখেছ না কালো? বললাম, না, সাদাই হুজুর। আমি একটু বিস্মিত যে না হয়েছিলাম এমন নয়, সাদা না হয়ে কালো হলেই বা আমিনবাবুর কী সুবিধে হবে তাতে বুঝলাম না। উনি ঘুমিয়ে পড়লেন, কিন্তু আমার যে কেমন একটা ভয় ও অস্বস্তি বোধ হলো, কিছুতেই চোখের পাতা বোঝাতে পারলাম না। খুব সকালে উঠে খাটের নিচেটা একবার কি মনে করে ভালো করে খুঁজতে গিয়ে সেখানে একগাছা কালো চুল পেলাম। এই সে চুলও রেখেছি হুজুর, মেয়ে মানুষের মাথার চুল। কোথা থেকে এলো এই চুল? দিব্যি কালো কুচকুচে নরম চুল। কুকুর, বিশেষত সাদা কুকুরের গায়ে এত বড় নরম কালো চুল হয় না। এ হলো গত রবিবার, অর্থাৎ আজ 3 দিনের কথা। এই 3 দিন থেকে আমিন সাহেব তো একরকম উন্মাদ হয়ে উঠেছেন। আমার ভয় করছে হুজুর, এবার আমার পালা কি না তাই ভাবছি। গল্পটা বেশ আষাঢ়ে গোছের বটে। সে চুলগাছি হাতে করিয়া দেখিয়াও কিছু বুঝিতে পারিলাম না। মেয়ে মানুষের মাথার চুল, সে বিষয়ে আমারও কোনো সন্দেহ রহিল না। আশরফি টিন্ডেল ছোকরা মানুষ, সে যে নেশা ভাঙ করে না একথা সকলেই এক বাক্যে বলিল। জনমানব শূন্য প্রান্তর ও বন ঝোপের মধ্যে একমাত্র তাঁবু এই আমিনের নিকটতম লোকালয় হইতেছে লবটুলিয়া 6 মাইল দূরে। মেয়ে মানুষই বা কোথা হইতে আসিতে পারে অত গভীর রাত্রে, বিশেষ যখন এইসব নির্জন বন প্রান্তরে বাঘ ও বুনো শুয়োরের ভয়ে সন্ধ্যের পরে আর লোক পথ চলে না। যদি আশরফি টিন্ডেলের কথা সত্য বলিয়া ধরিয়া লই, তবে ব্যাপারটা খুব রহস্যময়। অথবা এই পাণ্ডববর্জিত দেশে, এই জনহীন বন জঙ্গল ও ধুধু প্রান্তরের মধ্যে 20 শতাব্দী তো প্রবেশের পথ খুঁজিয়া পাই নাই, 29 শতাব্দীও পাইয়াছে বলিয়া মনে হয় না। অতীত যুগের রহস্যময় অন্ধকারে এখনও এসব অঞ্চল আচ্ছন্ন, এখানে সবই সম্ভব। সেখানকার তাঁবু উঠাইয়া রামচন্দ্র আমিন ও আশরফি টিন্ডেলকে সদর কাছারিতে লইয়া আসিলাম। রামচন্দ্রের অবস্থা দিন দিন খারাপ হইতে লাগিল। ক্রমশ সে ঘোর উন্মাদ হইয়া উঠিল। সারা রাত্রি চিৎকার করে, বকে, গান গায়। ডাক্তার আনিয়া দেখাইলাম, কিছুতেই কিছু হইল না। অবশেষে তাহার এক দাদা আসিয়া তাহাকে লইয়া গেল। এই ঘটনার একটা উপসংহার আছে, যদিও তাহা ঘটিয়াছিল বর্তমান ঘটনার 7-8 মাস পরে, তবুও এখানেই তাহা বলিয়া রাখি। এই ঘটনা 6 মাস পরে চৈত্র মাসের দিকে 2টি লোক কাছারিতে আমার সঙ্গে দেখা করিল। একজন বৃদ্ধ, বয়স 60-65 কম নয়, অন্যটি তার ছেলে, বয়স 20-22। তাদের বাড়ি বালিয়া জেলায়। আমাদের এখানে আসিয়াছে চড়িমহল ইজারা লইতে, অর্থাৎ আমাদের জঙ্গলে খাজনা দিয়া তাহারা গরু মহিষ চড়াইবে। অন্য সব চড়িমহল তখন বিলি হইয়া গিয়াছে। বোমাই বুরুর জঙ্গলটা তখনও খালি পড়িয়াছিল, সেইটাই বন্দোবস্ত করিয়া দিলাম। বৃদ্ধ ছেলেকে সঙ্গে লইয়া একদিন মহাল দেখিয়াও আসিল। খুব খুশি, বলিল, খুব বড় বড় ঘাস হুজুর, বহুত আচ্ছা জঙ্গল। হুজুরের মেহেরবানি না হলে অমন জঙ্গল মিলত না। রামচন্দ্র ও আশরফি টিন্ডেলের কথা তখন আমার মনে ছিল না, থাকিলেও বৃদ্ধের নিকট তাহা হয়তো বলিতাম না, কারণ ভয় পাইয়া সে ভাগিয়া গেলে জমিদারের লোকসান। স্থানীয় লোকেরা কেহই ও জঙ্গল ইজারা লইতে ঘাসে না। রামচন্দ্র আমিনের সেই ব্যাপারের পরে, মাসখানেক পরে বৈশাখের গোড়ায় একদিন বৃদ্ধ লোকটি কাছারিতে আসিয়া হাজির। মহারাগত ভাব, তার পেছনে সেই ছেলেটি কাঁচুমাচুভাবে দাঁড়াইয়া। বলিলাম, কি ব্যাপার? বৃদ্ধ রাগে কাঁপিতে কাঁপিতে বলিল, এই বাঁদরটাকে নিয়ে এলাম হুজুরের কাছে দরবার করতে।
ওকে আপনি পা থেকে খুলে 25 জুতো মারুন, ও জব্দ হয়ে যাক। কি হয়েছে কি? হুজুরের কাছে বলতে লজ্জা করে। এই বাঁদর এখানে এসে পর্যন্ত বিগড়ে যাচ্ছে। আমি 7-8 দিন প্রায়ই লক্ষ্য করছি। লজ্জা করে বলতে হুজুর। প্রায় মেয়ে মানুষ ঘর থেকে বার হয়ে যায়। একটা মাত্র খুপড়ি, হাতাস্টেক লম্বা, ঘাসের ছাওয়া। ও আর আমি দুজনে শুই। আমার চোখে ধুলো দিতে পারাও সোজা কথা নয়। দুদিন যখন দেখলাম তখন ওকে জিজ্ঞেস করলাম। ও একেবারে গাছ থেকে পড়ল হুজুর। বলে, কই, আমি তো কিছুই জানি নে। আরও দুদিন যখন দেখলাম তখন একদিন দিলাম আচ্ছা করে ওকে মার। চোখের সামনে বিগড়ে যাবে ছেলে। কিন্তু তারপরও যখন দেখলাম এই পরশু রাত্রেই হুজুর, তখন ওকে আমি হুজুরের দরবারে নিয়ে এসেছি। হুজুর শাসন করে দিন। হঠাৎ রামচন্দ্র আমিনের ব্যাপারটা মনে পড়িয়া গেল। জিজ্ঞাসা করিলাম, কত রাত্রে দেখেছ? প্রায় শেষ রাত্রের দিকে হুজুর, এই রাতে 2-1 ঘড়ি বাকি থাকতে। ঠিক দেখেছ? মেয়ে মানুষ। হুজুর, আমার চোখের তেজ এখনও তত কম হয়নি। জরুর মেয়ে মানুষ, বয়সেও কম। কোনোদিন পরনে সাদা ধোয়া শাড়ি, কোনোদিন বা লাল, কোনোদিন কালো। একদিন মেয়ে মানুষটা বেরিয়ে যেতে আমি পেছন পেছন গেলাম। কাশের জঙ্গলের মধ্যে কোথায় পালিয়ে গেল টের পেলাম না। ফিরে এসে দেখি ছেলে আমার যেন খুব ঘুমের বাহান করে পড়ে আছে। ডাকতেই ধর্মর করে ঠেলে উঠল, যেন সদ্য ঘুম ভেঙে উঠল। এ রোগের ওষুধ কাছারি ভিন্ন হবে না বুঝলাম। তাই হুজুরের কাছে ছেলেটিকে আড়ালে লইয়া গিয়া জিজ্ঞাসা করিলাম, এসব কি শুনছি তোমার নামে? ছেলেটি আমার পা জড়াইয়া ধরিয়া বলিল, আমার কথা বিশ্বাস করুন হুজুর, আমি এর বিন্দু বিসর্গ জানি না। সমস্ত দিন জঙ্গলে মহিষ চড়িয়ে বেড়াই। রাতে মরার মতো ঘুমোই। ভোর হলে তবে ঘুম ভাঙে। ঘরে আগুন লাগলেও আমার হুঁশ থাকে না। বলিলাম, তুমি কোনোদিন কিছু ঘরে ঢুকতে দেখোনি? না হুজুর, আমার ঘুমোলে হুঁশ থাকে না। এ বিষয়ে আর কোনো কথা হইল না। বৃদ্ধ খুব খুশি হইল। ভাবিল আমি আড়ালে লইয়া গিয়া ছেলেকে খুব শাসন করিয়া দিয়াছি। দিন 15 পরে একদিন ছেলেটি আমার কাছে আসিল। বলিল, হুজুর, একটা কথা আছে। সেবার যখন আমি বাবার সঙ্গে কাছারিতে এসেছিলাম তখন আপনি ও কথা জিজ্ঞেস করেছিলেন কেন, যে আমি কোনো কিছু ঘরে ঢুকতে দেখেছি কি না? কেন বলো তো? হুজুর, আমার ঘুম আজকাল খুব সজাগ হয়েছে। বাবা ওই রকম করেন বলে আমার মনে কেমন একটা ভয়ের দরুনই হোক বা যার দরুনই হোক, তাই কদিন থেকে দেখছি রাত্রে একটা সাদা কুকুর কোথা থেকে আসে। অনেক রাত্রে আসে। ঘুম ভেঙে এক একদিন দেখি সেটা বিছানার কাছেই কোথায় ছিল। আমি জেগে শব্দ করতেই পালিয়ে যাই। কোনো দিন জেগে উঠলেই পালায়। সে কেমন বুঝতে পারে যে এইবার আমি জেগেছি। এরকম তো কদিন দেখলাম, কিন্তু কাল রাতে হুজুর একটা ব্যাপার ঘটেছে। বাপজি জানে না, আপনাকে চুপি চুপি বলতে এলাম। কাল অনেক রাতে ঘুম ভেঙে দেখি কুকুরটা ঘরে কখন ঢুকেছিল দেখিনি, আস্তে আস্তে ঘর থেকে বার হয়ে যাচ্ছে। সেদিকের কাশের বেড়ায় জানালার মাপে কাটা ফাঁক। কুকুর বেরিয়ে যাওয়ার পরে বোধহয় পলক ফেলতে যতটা দেরি হয়, তারপরেই আমার সামনে জানলা দিয়ে দেখি একটি মেয়ে মানুষ জানলার পাশ দিয়ে ঘরের পেছনের জঙ্গলের দিকে চলে গেল। আমি তখনই বাইরে ছুটে গেলাম। কোথাও কিছু না, বাবাকেও জানাইনি। বুড়ো মানুষ ঘুমোচ্ছে। ব্যাপারটা কি হুজুর বুঝতে পারছি নে। আমি তাহাকে আশ্বাস দিলাম, ও কিছু নয়, চোখের ভুল। বলিলাম, যদি তাহাদের ওখানে থাকিতে ভয় করে তাহারা কাছারিতে আসিয়া শুইতে পারে। ছেলেটি নিজের সাহসহীনতায় বোধ করি কিঞ্চিত লজ্জিত হইয়া চলিয়া গেল। কিন্তু আমার অস্বস্তি দূর হইল না। ভাবিলাম এইবার কিছু শুনিলে কাছারি হইতে 2 জন সিপাহী পাঠাইব রাত্রে ওদের কাছে শুইবার জন্য। তখনও বুঝিতে পারি নাই জিনিসটা কত সঙ্গীন। দুর্ঘটনা ঘটিয়া গেল অতি অকস্মাৎ এবং অতি অপ্রত্যাশিতভাবে। দিন 3 পরে সকালে সবে বিছানা ছাড়িয়া উঠিয়াছি। খবর পাইলাম কাল রাত্রে বোমাইবুরু জঙ্গলে বৃদ্ধ ইজারাদারের ছেলেটি মারা গিয়াছে। ঘোড়ায় চড়িয়া আমরা তখনই রওনা হইলাম। গিয়া দেখি তাহারা যে ঘরটাতে থাকিত তাহারই পেছনে কাশ ও বনঝাও জঙ্গলে ছেলেটির মৃতদেহ তখনও পড়িয়া আছে। মুখে তাহার ভীষণ ভয় ও আতঙ্কের চিহ্ন। কি একটা বিভীষিকা দেখিয়া আতকাইয়া যেন মারা গিয়াছে। বৃদ্ধের মুখে শুনিলাম শেষ রাত্রির দিকে উঠিয়া ছেলেকে সে বিছানায় না দেখিয়া তখনই লণ্ঠন ধরিয়া খোঁজাখুঁজি আরম্ভ করে, কিন্তু ভোরের পূর্বে তাহার মৃতদেহ দেখিতে পাওয়া যায় নাই।
মনে হয় সে হঠাৎ বিছানা হইতে উঠিয়া কোনো কিছুর অনুসরণ করিয়া বনের মধ্যে ঢোকে, কারণ মৃতদেহের কাছেই একটা মোটা লাঠি ও লণ্ঠন পড়িয়াছিল। কিসের অনুসরণ করিয়া সে বনের মধ্যে রাত্রে একা আসিয়াছিল তাহা বলা শক্ত, কারণ নরম বালিমাটির উপরে ছেলেটির পায়ের দাগ ছাড়া অন্য কোনো পায়ের দাগ নাই, না মানুষ না জানোয়ারের। মৃতদেহ কোনোরূপ আঘাতের চিহ্ন ছিল না। বোমাইবুরু জঙ্গলের এই রহস্যময় ব্যাপারের কোনো মীমাংসাই হয় নাই। পুলিশ আসিয়া কিছু করিতে না পারিয়া ফিরিয়া গেল। লোকজনের মনে এমন একটা আতঙ্কের সৃষ্টি করিল ঘটনাটি, যে সন্ধ্যার বহু পূর্ব হইতে ও অঞ্চলে আর কেহ যায় না। দিন কতক তো এমন হইল যে কাছারিতে একলা নিজের ঘরটিতে শুইয়া বাহিরের ধপধপে সাদা ছায়াহীন উদাস নির্জন জ্যোৎস্না রাত্রির দিকে চাহিয়া কেমন একটা অজানা আতঙ্কে প্রাণ কাঁপিয়া উঠিত। মনে হইত কলিকাতায় পালাই, এসব জায়গা ভালো নয়। এর জ্যোৎস্না ভরা নৈশ প্রকৃতি রূপকথার রাক্ষসী রানীর মতো তোমাকে ভুলাইয়া বেঘরে লইয়া গিয়া মারিয়া ফেলিবে। যেন এসব স্থান মানুষের বাসভূমি নয় বটে, কিন্তু ভিন্ন লোকের রহস্যময় অশরীরী প্রাণীদের রাজ্য। বহুকাল ধরিয়া তাহারাই বসবাস করিয়া আসিতেছিল। আজ হঠাৎ তাদের সেই গোপন রাজ্যে মানুষের অনধিকার প্রবেশ তাহারা পছন্দ করে নাই। সুযোগ পাইলেই প্রতিহিংসা লইতে ছাড়িবে না। প্রথম রাজু পাড়ের সঙ্গে যেদিন আলাপ হইল, সেদিনটা আমার বেশ মনে হয় আজও। কাছারিতে বসিয়া কাজ করিতেছি। একটি গৌরবর্ণ সুপুরুষ ব্রাহ্মণ আমাকে নমস্কার করিয়া দাঁড়াইল। তাহার বয়স ৫৫-৫৬ হইবে, কিন্তু তাহাকে বৃদ্ধ বলিলে ভুল করা হয়, কারণ তাহার মতো সুগঠিত দেহ বাংলাদেশে অনেক যুবকেরও নাই। কপালে তিলক, গায়ে একখানি সাদা চাদর, হাতে একটা ছোট পুটুলি। আমার প্রশ্নের উত্তরে লোকটি বলল, সে বহুদূর হইতে আসিতেছে, এখানে কিছু জমি বন্দোবস্ত লইয়া চাষ করিতে চায়। অতি গরিব, জমির সেলামি দিবার ক্ষমতা নাই। আমি সামান্য কিছু জমি স্টেটের সঙ্গে আধা বখরায় বন্দোবস্ত দিতে পারি কি? এক ধরনের মানুষ আছে, নিজের সম্বন্ধে বেশি কথা বলিতে জানে না, কিন্তু তাহাদের মুখের ভাব দেখিলেই মনে হয় যে সত্যই বড় দুঃখী। রাজু পাড়েকে দেখিয়া আমার মনে হইল, এ অনেক আশা করিয়া ধরমপুর পরগনা হইতে এত দূর আসিয়াছে জমির লোভে। জমি না পাইলে কিছু না বলিয়াই ফিরিয়া যাইবে বটে, কিন্তু বড়ই আশাভঙ্গ ও ভরসাহারা হইয়া ফিরিবে। রাজুকে ২ বিঘা জমি লবটুলিয়া বৈহারের উত্তরে ঘন জঙ্গলের মধ্যে বন্দোবস্ত দিলাম, একরকম বিনামূল্যেই। বলিয়া দিলাম, জঙ্গল পরিষ্কার করিয়া সে আবাদ করুক। প্রথমে ২ বৎসর কিছু লাগিবে না, তৃতীয় বৎসর হইতে ৪ আনা বিঘা পিছু খাজনা দিতে হইবে। তখন বুঝি নাই কি অদ্ভুত ধরনের মানুষকে জমিদারিতে বসাইলাম। রাজু আসিল ভাদ্র কি আশ্বিন মাসে, জমি পাইয়া চলিয়াও গেল। তাহার কথা বহু কাজের মধ্যে সম্পূর্ণরূপে ভুলিয়া গেলাম। পর বৎসর শীতের শেষে হঠাৎ একদিন লবটুলিয়া কাছারি হইতে ফিরিতেছি। দেখি একটি গাছতলায় কে বসিয়া কি একখানা বই পড়িতেছে। আমাকে দেখিয়া লোকটি বই মুড়িয়া তাড়াতাড়ি উঠিয়া দাঁড়াইল। আমি চিনিলাম, সেই রাজু পাড়ে। কিন্তু আর বছর জমি বন্দোবস্ত দেওয়ার পর লোকটা একবারও কাছারিমুখ হইল না। এর মানে কি? বলিলাম, কি রাজু পাড়ে, তুমি আছো এখানে? আমি ভেবেছি তুমি জমি ছেড়ে ছুড়ে চলে গিয়েছো বোধহয়, চাষ করনি। দেখিলাম ভয়ে রাজুর মুখ শুকাইয়া গিয়াছে। আমতা আমতা করিয়া বলিল, হ্যাঁ হুজুর, চাষ কিছু এবার হুজুর। আমার কেমন রাগ হইয়া গেল। এইসব লোকের মুখ বেশ মিষ্টি, লোক ঠকাইয়া গায়ে হাত বুলাইয়া কাজ আদায় করিতে বেশ পটু। বলিলাম, ১.৫ বছর তোমার চুলের টিকিট তো দেখা যায়নি। দিব্যে স্টেটকে ঠকিয়ে ফসল ঘরে তুলছ, কাছারির ভাগ দেওয়ার যে কথা ছিল তা বোধহয় তোমার মনে নেই। রাজু এবার বিস্ময়পূর্ণ বড় বড় চোখ তুলিয়া আমার দিকে চাহিয়া বলিল, ফসল হুজুর, কিন্তু সে তো ভাগ দেবার কথা আমার মনেই ওঠেনি, সে চীনা ঘাসের দানা। কথাটা বিশ্বাসই হইল না। বলিলাম, চীনার দানা খাচ্ছ এই ৬ মাস, অন্য ফসল নেই? কেন, মকাই করনি? না হুজুর, বড্ড গজার জঙ্গল, একা মানুষ, ভরসা করে উঠতে পারিনি। ১৫ কাঠা জমি অতি কষ্টে তৈরি করেছি। আসুন না হুজুর, একবার দয়া করে পায়ের ধুলো দিয়ে যান। রাজুর পিছনে পিছনে গেলাম। এত ঘন জঙ্গল, মাঝে মাঝে যে ঘোড়ার ঢুকিতে কষ্ট হইতেছিল। খানিক দূর গিয়া জঙ্গলের মধ্যে গোলাকার পরিষ্কার জায়গা প্রায় বিঘাখানেক,
মাঝখানে জংলি ঘাসেরই তৈরি ছোট নিচু দুখানা খুপড়ি, একখানাতে রাজু থাকে আর একখানায় ক্ষেতের ফসল জমা আছে। থলে কি বস্তা নাই, মাটির নিচু মেঝেতে রাশিকৃত চীনা ঘাসের দানা স্তূপীকৃত করা। বলিলাম, রাজু, তুমি এত আলসে কুড়ে লোক তা তো জানতুম না। 1.5 বছরের মধ্যে 2 বিঘের জঙ্গল কাটতে পারলে না? রাজু ভয়ে ভয়ে বলিল, সময় হুজুর বড় কম যে। কেন, কি করো সারাদিন? রাজু লাজুক মুখে চুপ করিয়া রহিল। রাজুর বাসস্থান খুপড়ির মধ্যে, জিনিসপত্রের বাহুল্য আদৌ নাই। একটা লোটা ছাড়া অন্য তৈজস চোখে পড়িল না। লোটাটা বড় গোছের, তাতেই ভাত রান্না হয়। ভাত নয়, চীনা ঘাসের বীজ। কাঁচা শালপাতায় ঢালিয়া সিদ্ধ চীনার বীজ খাইলে তৈজসপত্রে কি দরকার? জলের জন্য নিকটেই কুণ্ডি অর্থাৎ ক্ষুদ্র জলাশয় আছে, আর কি চাই? কিন্তু খুপড়ির একধারে সিঁদুর মাখানো ছোট কালো পাথরের রাধাকৃষ্ণ মূর্তি দেখিয়া বুঝিলাম রাজু ভক্ত মানুষ। ক্ষুদ্র পাথরের বেদি বনের ফুলে সাজাইয়া রাখিয়াছে। বেদির একপাশে 2-1খানা পুঁথি ও বই। অর্থাৎ তাহার সময় নাই, মানে সে সারাদিন পূজা আচ্চা লইয়াই বোধহয় ব্যস্ত থাকে। চাষ করে কখন? এই রাজুকে প্রথম বুঝিলাম। রাজু পারে হিন্দি লেখাপড়া জানে, সংস্কৃত সামান্য জানে, তাও সে সর্বদা পড়ে না। মাঝে মাঝে অবসর সময়ে গাছতলায় কি একখানা হিন্দি বই খুলিয়া একটু বসে অধিকাংশ সময় দূরের আকাশ ও পাহাড়ের দিকে চাহিয়া চুপচাপ বসিয়া থাকে। একদিন দেখি একটা ছোট খাতায় খাগের কলমে বসিয়া কি লিখিতেছে। ব্যাপার কি, পাড়ে কবিতাও লেখে নাকি? কিন্তু সে এতই লাজুক, নীরব চাপা মানুষটি, তাহার নিকট হইতে কোনো কথা বাহির করিয়া লওয়া বড় কঠিন। নিজের সম্বন্ধে সে কিছুই বলিতে চায় না। একদিন জিজ্ঞাসা করিলাম, পাড়েজি, তোমার বাড়িতে আর কে আছে? সবাই আছে হুজুর, আমার 3 ছেলে, 2 লড়কি, বিধবা বহিন। তাদের চলে কিসে? রাজু আকাশের দিকে হাত তুলিয়া বলিল, ভগবান চালাচ্ছেন। তাদের দুমুঠো খাওয়ানোর ব্যবস্থা করব বলেই তো হুজুরের আশ্রয়ে এসে জমি নিয়েছি। জমিটা তৈরি করে ফেলতে পারলে। কিন্তু 2 বিঘে জমির ফসলে অত বড় একটা সংসার চলবে? আর তাই বা তুমি উঠে পড়ে চেষ্টা করছো কই? রাজু কথার জবাব প্রথমটা দিল না। তারপর বলিল, জীবনের সময়টাই বড় কম হুজুর। জঙ্গল কাটতে গিয়ে কত কথা মনে পড়ে, বসে বসে ভাবি। এই যে বন জঙ্গল দেখছেন, বড় ভালো জায়গা। ফুলের দল কত কাল থেকে ফুটছে আর পাখি ডাকছে। বাতাসের সঙ্গে মিলে দেবতারা পৃথিবীর মাটিতে পা দেন এখানে। টাকার লোভ, পাওনা দেনার কাজ যেখানে চলে, সেখানকার বাতাস বিষিয়ে ওঠে। সেখানে ওরা থাকেন না। কাজেই এখানে দা কুড়ুল হাতে করলেই দেবতারা এসে হাত থেকে কেড়ে নেন। কানে চুপি চুপি এমন কথা বলেন যাতে বিষয় সম্পত্তি থেকে মন অনেক দূরে চলে যায়। দেখিলাম রাজু কবি বটে, দার্শনিকও বটে। বলিলাম, কিন্তু রাজু, দেবতারা এমন কথা বলেন না যে বাড়িতে খরচ পাঠিও না, ছেলেপুলে উপোস করে থাকুক। ওসব কথাই নয় রাজু, কাজে লাগো, নইলে জমি কেড়ে নেব। আরও কয়েক মাস গেল। রাজুর ওখানে মাঝে মাঝে যায়। ওকে কি ভালোই লাগে। সেই গভীর নির্জনে লবটুলিয়া বৈহারের জঙ্গলে একা ছোট একটা ঘাসের খুপড়িতে সে কেমন করিয়া দিনের পর দিন বাস করে, এ আমি ভাবিয়া উঠিতে পারি না। সত্যকার সাত্ত্বিক প্রকৃতির লোক রাজু। অন্য কোনো ফসল জন্মাইতে পারে নাই, চীনা ঘাসের দানা ছাড়া। 7-8 মাস হাসি মুখে তাই খাইয়াই চালাইতেছে। কারোর সঙ্গে দেখা হয় না, গল্প গুজবের লোক নাই, কিন্তু তাহাতে ওর কিছু অসুবিধা হয় না, বেশ আছে। দুপুরে যখনই রাজুর জমির উপর দিয়া গিয়াছি, তখনই দুপুর রোদে ওকে জমিতে কাজ করিতে দেখিয়াছি। সন্ধ্যার দিকে ওকে প্রায়ই চুপ করিয়া হরিতকি গাছটার তলে বসিয়া থাকিতে দেখিয়াছি। কোনো দিন হাতে খাতা থাকে, কোনো দিন থাকে না। একদিন বলিলাম, রাজু, আরও কিছু জমি তোমায় দিচ্ছি, বেশি করে চাষ করো, তোমার বাড়ির লোক না খেয়ে মরবে যে। রাজু অতি শান্ত প্রকৃতির লোক, তাহাকে কোনো কিছু বুঝাইতে বেশি বেগ পাইতে হয় না। জমি সে লইল বটে, কিন্তু পরবর্তী 5-6 মাসের মধ্যে জমি পরিষ্কার করিয়া উঠিতে পারিল না। সকালে উঠিয়া তাহার পূজা ও গীতা পাঠ করিতে বেলা 10টা বাজে। তারপর কাজে বার হয়। ঘণ্টা 2 কাজ করিবার পরে রান্না খাওয়া করে। সারা দুপুরটা খাটে বিকাল 5টা পর্যন্ত। তারপরই আপন মনে গাছতলায় চুপ করিয়া বসিয়া কি ভাবে। সন্ধ্যার পরে আবার পূজা পাঠ আছে।
সে বছর রাজু কিছু মকাই করিল, নিজে না খাইয়া সেগুলি সব দেশে পাঠাইয়া দিল। বড় ছেলে আসিয়া লইয়া গেল। কাছারিতে ছেলেটা দেখা করিতে আসিয়াছিল। তাহাকে ধমক দিয়া বলিলাম, বুড়ো বাপকে এই জঙ্গলে একা ফেলে রেখে বাড়িতে বসে দিব্যি ফুর্তি করছো, লজ্জা করে না? নিজেরা রোজগারের চেষ্টা করো না কেন? সেবার শুয়োরমারি বস্তিতে ভয়ানক কলেরা আরম্ভ হইল। কাছারিতে বসিয়া খবর পাইলাম। শুয়োরমারি আমাদের এলাকার মধ্যে নয়, এখান থেকে 8-10 ক্রোশ দূরে কুশি ও কলবলিয়া নদীর ধারে প্রতিদিন এত লোক মরিতে লাগিল যে কুশি নদীর জলে সর্বদা মরা ভাসিয়া যাইতেছে, দাহ করিবার ব্যবস্থা নাই। একদিন শুনিলাম রাজু পাড়ে সেখানে চিকিৎসা করিতে বাহির হইয়াছে। রাজু পাড়ে যে চিকিৎসক তাহা জানিতাম না, তবে আমি কিছুদিন হোমিওপ্যাথি ওষুধ নাড়াচাড়া করিয়াছিলাম বটে। ভাবিলাম এইসব ডাক্তার কবিরাজ শূন্যস্থানে দেখি যদি কিছু উপকার করতে পারি। কাছারি হইতে আমার সঙ্গে আরও অনেকে গেল। গ্রামে পৌঁছিয়া রাজু পাড়ের সঙ্গে দেখা হইল। সে একটা বটুয়াতে শিকড় বাকড় জড়ি বুটি লইয়া এ বাড়ি ও বাড়ি রোগী দেখিয়া বেড়াইতেছে। আমায় নমস্কার করিয়া বলল, হুজুর, আপনার বড্ড দয়া, আপনি এসেছেন, এবার লোকগুলা যদি বাঁচে। এমন ভাবটা দেখাইল যেন আমি জেলার সিভিল সার্জন কিংবা ডাক্তার গরিব চক্রবর্তী। সেই আমাকে সঙ্গে করিয়া গ্রামে রোগীদের বাড়ি বাড়ি ঘুরাইয়া লইয়া বেড়াইল। রাজু ওষুধ দেয়, সবই দেখিলাম ধারে, সারিয়া উঠিলে দাম দিবে এই নাকি করার হইয়াছে। কি ভয়ানক দারিদ্রের মূর্তি কুটিরে কুটিরে, সবই খোলার কিংবা খড়ের বাড়ি, ছোট ছোট ঘর, জানালা নাই, আলো বাতাস ঢোকে না কোনো ঘরে। প্রায় সব ঘরেই 2-1টি রোগী, ঘরের মেঝেতে ময়লা বিছানায় শুইয়া। ডাক্তার নাই, ওষুধ নাই, পথ্য নাই। অবশ্য রাজু সাধ্যমতো চেষ্টা করিতেছে, না ডাকিলেও সব রোগীর কাছে গিয়া তাহার জড়িবুটির ওষুধ খাওয়াইয়াছে। একটা ছোট ছেলের রোগশয্যার পাশে বসিয়া কাল নাকি সারা রাত সেবাও করিয়াছে। কিন্তু মড়কের তাহাতে কিছুমাত্র উপশম দেখা যাইতেছে না, বরং বাড়িয়াই চলিয়াছে। রাজু আমায় ডাকিয়া একটা বাড়িতে লইয়া গেল। একখানা মাত্র খড়ের ঘর, মেঝেতে রোগী তালপাতার চাটায়ে শুইয়া, বয়স 50-এর কম নয়। 17-18 বছরের একটি মেয়ে দোরের গোড়ায় বসিয়া হাপুস নয়নে কাঁদিতেছে। রাজু তাহাকে ভরসা দিয়া বলিল, কাঁদিস নে বেটি, হুজুর এসেছেন, আর ভয় নেই, রোগ সেরে যাবে। বড়ই লজ্জিত হইলাম নিজের অক্ষমতার কথা স্মরণ করিয়া। জিজ্ঞাসা করিলাম, মেয়েটি বুঝি রোগীর মেয়ে? রাজু বলিল, না হুজুর, ওর বউ। কেউ নেই সংসারে মেয়েটার, বিধবা মা ছিল, বিয়ে দিয়ে মারা গিয়েছে। একে বাঁচান হুজুর, নইলে মেয়েটা পথে বসবে। রাজুর কথার উত্তরে কি বলিতে যাইতেছি, এমন সময় হঠাৎ চোখ পড়িল রোগীর শিয়রের দিকে, দেওয়ালে মেঝে থেকে হাত 3 উঁচুতে একটা কাঠের তাকের প্রতি। দেখি তাকের ওপর একটা আঢাকা পাথরের খোড়ায় 2টি পান্তা ভাত, ভাতের উপর 2-10টা মাছি বসিয়া আছে। কি সর্বনাশ! ভীষণ এশিয়াটিক কলেরার রোগী ঘরে, আর রোগীর নিকট হইতে 3 হাতের মধ্যে ঢাকাবিহীন খোড়ায় ভাত। সারাদিন রোগীর সেবা করার পর দরিদ্র ক্ষুধার্ত বালিকা হয়তো পাথরের খোড়াটি পাড়িয়া পান্তা ভাত 2টি নুন লঙ্কা দিয়া আগ্রহের সহিত খাইতে বসিবে। বিষাক্ত অন্ন, যার প্রতি গ্রাসে নিষ্ঠুর মৃত্যুর বীজ। বালিকার সরল অশ্রুভরা চোখ দুটির দিকে চাহিয়া শিহরিয়া উঠিলাম। রাজুকে বলিলাম, এ ভাত ফেলে দিতে বলো ওকে, এ ঘরে খাবার রাখে? মেয়েটি ভাত ফেলিয়া দিবার প্রস্তাবে বিস্মিত হইয়া আমাদের মুখের দিকে চাহিল। ভাত ফেলিয়া দিবে কেন? তবে সে খাইবে কি? ওঝাজিদের বাড়ি থেকে কাল রাতে ওই ভাত 2টি তাহাকে খাইতে দিয়া গিয়াছিল। আমার মনে পড়িল, ভাত এদেশে সুখাদ্য বলিয়া গণ্য, আমাদের দেশে যেমন লুচি কি পোলাও। কিন্তু একটু কড়া সুরেই বলিলাম, উঠে এক্ষুনি ভাত ফেলে দাও আগে। মেয়েটি ভয়ে ভয়ে উঠিয়া খোড়ার ভাত ফেলিয়া দিল। তাহার স্বামীকে কিছুতেই বাঁচানো গেল না। সন্ধ্যার পরেই বৃদ্ধ শেষ নিঃশ্বাস ত্যাগ করিল। মেয়েটির কি কান্না! রাজুও সেই সঙ্গে কাঁদিয়া আকুল। আরেকটি বাড়িতে রাজু আমায় লইয়া গেল। সেটা রাজুর এক দূর সম্পর্কীয় শালার বাড়ি। এখানে প্রথম আসিয়া এই বাড়িতেই রাজু উঠিয়াছিল। খাওয়া দাওয়া এখানেই করিত। এখানে মা ও ছেলের একসঙ্গে কলেরা, পাশাপাশি ঘরে 2 রোগী থাকে। এ উহাকে দেখিবার জন্য ব্যাকুল, ও ইহাকে দেখিবার জন্য ব্যাকুল। 7-8 বছরের ছোট ছেলে। ছেলে প্রথমে মারা গেল, মাকে জানিতে দেওয়া হইল না।
আমার হোমিওপ্যাথি ওষুধে মায়ের অবস্থা ভালো হইয়া দাঁড়াইতে লাগিল ক্রমশ। মা কেবলই ছেলের খবর নেয়। ও ঘরে ছেলে সারা শব্দ পাওয়া যাচ্ছে না কেন, কেমন আছে সে? আমরা বলি তাকে ঘুমের ওষুধ দেওয়া হয়েছে, ঘুমোচ্ছে। চুপি চুপি ছেলের মৃতদেহ ঘর হইতে বাহির করা হইল। গ্রামের লোক স্বাস্থ্যের নিয়ম একেবারে জানে না। একটিমাত্র পুকুর, সেই পুকুরেই কাপড় কাচে, সেখানেই স্নান করে। স্নান করা আর জল পান করা যে একই কথা, ইহা কিছুতেই তাহাদের বুঝাইতে পারিলাম না। কত লোককে ফেলিয়া পলাইয়া গিয়াছে। একটা ঘরের মধ্যে একটা রোগী দেখিলাম। সে বাড়িতে আর লোক নাই। রোগগ্রস্ত লোকটি ওই বাড়ির ঘর জামাই। স্ত্রী 8 বছর মারা গিয়াছে। তত্রাচর লোকটার অবস্থা খারাপ বলিয়াই হোক বা যে কারণেই হোক, শ্বশুরবাড়ির লোকে তাহাকে ফেলিয়া পলাইয়াছে। রাজু তাহাকে দিনরাত সেবা করিতে লাগিল। আমি ঔষধপত্রের ব্যবস্থা করিয়া দিলাম। লোকটা শেষ পর্যন্ত বাঁচিয়া গেলাম। বুঝিলাম শ্বশুরবাড়ির অন্নদাস হিসাবে তাহার অদৃষ্টে এখনও অনেক দুঃখ আছে। রাজুকে থলি বাহির করিয়া চিকিৎসার মোট উপার্জন গণনা করিতে দেখিয়া জিজ্ঞাসা করিলাম, কত হলো রাজু? রাজু গুনিয়া গাঁথিয়া বলিল, 1 টাকা 3 আনা। ইহাতেই সে বেশ খুশি হইয়াছে। এদেশের লোক একটা পয়সার মুখ সহজে দেখিতে পায় না। 1 টাকা 3 আনা উপার্জন এখানে কম নহে। রাজুকে আজ 15-16 দিন ডাক্তারকে ডাক্তার, নার্সকে নার্স, কি খাটুনিটাই খাটিতে হইয়াছে। অনেক রাত্রে গ্রামের মধ্যে কান্নাকাটির রব শোনা গেল। আবার একজন মরিল। রাত্রে ঘুম হইল না। গ্রামের অনেকেই ঘুমায় নাই। ঘরের সামনে বড় বড় কাঠ জ্বালাইয়া আগুন করিয়া গন্ধক পোড়াইতেছে ও আগুনের চারিধার ঘিরিয়া বসিয়া গল্প গুজব করিতেছে। রোগের গল্প, মৃত্যুর খবর ছাড়া ইহাদের মুখে অন্য কোনো কথা নাই। সকলেরই মুখে একটা ভয়, আতঙ্কের চিহ্ন পরিস্ফুট। কাহার পালা আসে। দুপুর রাত্রে সংবাদ পাইলাম ও বেলার সেই সদ্য বিধবা বালিকাটির কলেরা হইয়াছে। গিয়া দেখিলাম তাহার স্বামী গৃহের পাশে এক বাড়ির গোয়ালে সে শুইয়া আছে। ভয়ে নিজের ঘরে আসিয়া শুইতে পারে নাই, অথচ তাহাকে কেহ স্থান দেয় নাই সে কলেরার রোগী ছুঁইয়াছিল বলিয়া। গোয়ালের এক পাশে কয়েক আঁটি গমের বিচালির উপর পুরনো চট পাতা, তাতেই বালিকা শুইয়া ছটফট করিতেছে। আমি ও রাজু বহু চেষ্টা করিলাম হতভাগিনীকে বাঁচাইবার। একটি লণ্ঠন, একটু জল কোথাও পাওয়া যায় না। উঁকি মারিয়া কেহ দেখিতে পর্যন্ত আসিল না। আজকাল এমন আতঙ্কের সৃষ্টি হইয়াছে যে কলেরা কাহারও হইলে তাহা ত্রিসীমানায় লোক ঘেঁষে না। রাত ফর্সা হইল। রাজুর খুব নারী জ্ঞান। হাত দেখিয়া বলিল, এ হুজুর সুবিধে নয় গতিক। আমি আর কি করিব, নিজে ডাক্তার নই, স্যালাইন দিতে পারিলে ভালো হইত। এ অঞ্চলে তেমন ডাক্তার কোথাও নেই। সকাল 9টায় বালিকা মারা গেল। আমরা না থাকিলে তাহার মৃতদেহ কেহ বাহির করিতে আসিত কিনা সন্দেহ। আমাদের অনেক তদবির ও অনুরোধে জন্দুই আহির চাষি বাঁশ লইয়া আসিয়া মৃতদেহ বাঁশের সাহায্যে ঠেলিতে ঠেলিতে নদীর দিকে লইয়া গেল। রাজু বলিল, বেঁচে গেল হুজুর। বিধবা বেওয়া অবস্থায়, তাতে ছেলে মানুষ, কি খেত, কে ওকে দেখত? বলিলাম, তোমাদের দেশ বড় নিষ্ঠুর রাজু। আমার মনে কষ্ট রহিয়া গেল যে আমি তাহাকে তাহার মুখের অত স্বাদের ভাত 2টি খাইতে দিই নাই। নিস্তব্ধ দুপুরে দূরে মহালেখারূপের পাহাড় ও জঙ্গল অপূর্ব রহস্যময় দেখাইত। কতবার ভাবিয়াছি একবার গিয়া পাহাড়টা ঘুরিয়া দেখিয়া আসিব, কিন্তু সময় হইয়া ওঠে নাই। শুনিতাম মহালেখারূপের পাহাড় দুর্গম বনাকীর্ণ, শঙ্খচূড় সাপের আড্ডা, বনমোরগ, দুষ্প্রাপ্য বন্য চন্দ্রমল্লিকা, বড় বড় ভাল্লুক ঝোড়ে ভর্তি। পাহাড়ের ওপরে জল নাই বলিয়া, বিশেষত ভীষণ শঙ্খচূড় সাপের ভয়ে এই অঞ্চলে কাঠুরিয়ারাও কখনো ওখানে যায় না। দিকচক্রবালে দীর্ঘ নীল রেখার মতো পরিদৃশ্যমান এই পাহাড় ও বন দুপুরে, বিকালে, সন্ধ্যায় কত স্বপ্ন আনে মনে। একে তো এদিকে সারা অঞ্চলটাই আজকাল আমার কাছে পরীর দেশ বলিয়া মনে হয়। এর জ্যোৎস্না, এর বন বনানী, এর নির্জনতা, এর নীরব রহস্য, এর সৌন্দর্য, এর মানুষজন, পাখির ডাক, বন্য ফুলশোভা, সবই মনে হয় অদ্ভুত। মনে এমন এক গভীর শান্তি ও আনন্দ আনিয়া দেয়, জীবনে যাহা কোথাও কখনো পায় নাই। তার উপরে বেশি করিয়া অদ্ভুত লাগে ওই মহালেখারূপের শৈলমালা ও মোহনপুরা রিজার্ভ ফরেস্টের সীমারেখা। কি রূপলেখ লোক যে ইহারা ফুটাইয়া তোলে দুপুরে, বৈকালে, জ্যোৎস্না রাত্রে, কি উদাস চিন্তা সৃষ্টি করে মনে। একদিন পাহাড় দেখিব বলিয়া বাহির হইলাম।
মাইল ঘোড়ায় গিয়া দুই দিকের দুই শৈলশ্রেণীর মাঝের পথ ধরিয়া চলি। দুই দিকের শৈলশানু বনে ভরা। পথের ধারে দুই দিকের বিচিত্র ঘন ঝোপের মধ্য দিয়া সুঁড়ি পথ আঁকিয়া বাঁকিয়া চলিয়াছে। কখনো উঁচু নিচু, মাঝে মাঝে ছোট ছোট পার্বত্য ঝর্ণা উপলাস্ত্রিত পথে বহিয়া চলিয়াছে। বন্য চন্দ্রমল্লিকা ফুটিতে দেখি নাই, কারণ তখন শরৎকাল, চন্দ্রমল্লিকা ফুটিবার সময়ও নয়। কিন্তু কি অজস্র বন্য শেফালি বৃক্ষ বনের সর্বত্র ফুলের খই ছড়াইয়া রাখিয়াছে। বৃক্ষতলে শিলাখণ্ডে ঝর্ণার উপলাকীর্ণ তীরে আরও কত কি বিচিত্র বন্য পুষ্প ফুটিয়াছে। বর্ষা শেষে পুষ্পিত সপ্তপর্ণের বন, অর্জুন ও পিয়াল, নানা জাতীয় লতা ও অর্কিডের ফুল, বহু প্রকার পুষ্পের সুগন্ধ একত্র মিলিত হইয়া মৌমাছিদের মতো মানুষকেও নেশায় মাতাল করিয়া তুলিতেছে। এতদিন এখানে আছি, এই সৌন্দর্যভূমি আমার কাছে অজ্ঞাত ছিল। মহালিখারূপের জঙ্গল ও পাহাড়কে দূর হইতে ভয় করিয়া আসিয়াছি। বাঘ আছে, সাপ আছে, ভাল্লুকের নাকি লেখাজোখা নাই। এ পর্যন্ত একটা ভালুক ঝোড় কোথাও দেখিলাম না। লোকে যতটা বাড়াইয়া বলে ততটা নয়। ক্রমে পথটার দুধারে বন ঘনাইয়া পথটাকে যেন দুদিক হইতে চাপিয়া ধরিল। বড় বড় গাছের ডালপালা পথের উপর চন্দ্রাতপে সৃষ্টি করিল। ঘন সন্নিবিষ্ট কালো কালো গাছের গুঁড়ি, তাদের তলায় কেবলই নানা জাতীয় ফার্ন, কোথাও বড় গাছেরই চারা। সামনে চাহিয়া দেখিলাম পথটা উপরের দিকে ঠেলিয়া উঠিতেছে। বন আরও কৃষ্ণায়মান। সামনে একটা উত্তুঙ্গ শৈলচূড়া, তাহার অনাবৃত শিখর দেশের অল্প নিচেই যেসব বন্য পাদপ এত নিচু হইতে সেগুলি দেখাইতেছে যেন ছোট ছোট শেওড়া গাছের ঝোপ। অপূর্ব গম্ভীর শোভা এই জায়গাটায়। পথ বাহিয়া পাহাড়ের উপরে অনেক দূর উঠিলাম। আবার পথটা নামিয়া গড়াইয়া গিয়াছে। কিছু দূর নামিয়া আসিয়া একটা পিয়ালতলায় ঘোড়া বাঁধিয়া শিলাখণ্ডে বসিলাম। উদ্দেশ্য শ্রান্ত অশ্বকে কিছুক্ষণ বিশ্রামের অবকাশ দেওয়া। সেই উত্তুঙ্গ শৈলচূড়া হঠাৎ কখন বাম দিকে গিয়া পড়িয়াছে। পার্বত্য অঞ্চলের এই মজার ব্যাপার কতবার লক্ষ্য করিয়াছি। কোথা দিয়া কোনোটা ঘুরিয়া গিয়া আধরসি পথের ব্যবধানে দুইটি সম্পূর্ণ ভিন্ন দৃশ্যের সৃষ্টি করে। এই যাহাকে ভাবিতেছি খাড়া উত্তরে অবস্থিত, হঠাৎ দুকদম যাইতে না যাইতে সেটা কখন দেখি পশ্চিমে ঘুরিয়া দাঁড়াইয়াছে। চুপ করিয়া কতক্ষণ বসিয়া রহিলাম। কাছেই বনের মধ্যে কোথায় একটা ঝর্ণার কলমর্মর সেই শৈলমালা বেষ্টিত বনানীর গভীর নিস্তব্ধতাকে আরও বাড়াইয়া তুলিয়াছে। আমার চারিধারেই উঁচু উঁচু শৈলচূড়া, তাদের মাথায় শরতের নীল আকাশ। কতকাল হইতে এই বন পাহাড় এই একরকমই আছে। সুদূর অতীতের আর্যেরা খাইবার গিরিবর্ত পার হইয়া প্রথম যেদিন পঞ্চনদে প্রবেশ করিয়াছিলেন, এই বন তখনও এইরকমই ছিল। বুদ্ধদেব নববিবাহিতা তরুণী পত্নীকে ছাড়িয়া যে রাত্রে গোপনে গৃহত্যাগ করেন, সেই অতীত রাত্রিতে এই গিরিচূড়া গভীর রাত্রির চন্দ্রালোকে আজকালের মতোই হাসিত। তমসা তীরের পর্ণকুটিরে কবি বাল্মীকি এক মনে রামায়ণ লিখিতে লিখিতে কবে চমকিয়া উঠিয়া দেখিয়াছিলেন সূর্য অস্তাচল চূড়াবলম্বী তমসার কালো জলে রক্তমেঘ স্তূপে ছায়া পড়িয়া আসিয়াছে। আশ্রম মৃগ আশ্রমে ফিরিয়াছে। সেদিনটিতেও পশ্চিম দিগন্তের শেষ রাঙা আলোয় মহালিখারূপের শৈলচড়া ঠিক এমনি অনুরঞ্জিত হইয়াছিল। আজ আমার চোখের সামনে ধীরে ধীরে যেমন হইয়া আসিতেছে। সেই কতকাল আগে যেদিন চন্দ্রগুপ্ত প্রথম সিংহাসনে আরোহণ করেন, গ্রিকরাজ হেলিওডোরাস গরুড়ধ্বজ স্তম্ভ নির্মাণ করেন, রাজকন্যা সংযুক্তা যেদিন স্বয়ম্বর সভায় পৃথ্বীরাজের মূর্তির গলায় মাল্যদান করেন, শামুগড়ের যুদ্ধে হারিয়া হতভাগ্য দ্বারা যে রাত্রে আগ্রা হইতে গোপনে দিল্লি পলাইলেন, চৈতন্যদেব যেদিন শ্রীবাসের ঘরে সংকীর্তন করেন, যে দিনটিতে পলাশীর যুদ্ধ হইল, মহালিখারূপে ওই শৈলচূড়া এই বনানী ঠিক এমনিই ছিল। তখন কাহারা বাস করিত এইসব জঙ্গলে? জঙ্গলের অনতি দূরে একটা গ্রামে দেখিয়া আসিয়াছিলাম কয়েকখানি মাত্র খড়ের ঘর আছে। মহুয়া বীজ ভাঙিয়া তৈল বাহির করিবার জন্য দুখণ্ড কাঠের তৈরি একটা ঢেকির মতো কি আছে। আর এক বুড়িকে দেখিয়াছিলাম, তাহার বয়স ৮০-৯০ হইবে। সনের নুড়ি চুল, গায়ে খড়ি উড়িতেছে, রৌদ্রে বসিয়া বোধ করি মাথার উকুন বাঁচিতেছিল। ভারতচন্দ্রের জরতি বেশধারিণী অন্নপূর্ণার মতো। এখানে বসিয়া সেই বুড়িটার কথা মনে পড়িল। এই অঞ্চলের বন্য সভ্যতার প্রতীক ওই প্রাচীন বৃদ্ধা পূর্বপুরুষেরা এই বন জঙ্গলে বহু সহস্র বছর ধরিয়া বাস করিয়া আসিতেছে।
যীশুখ্রিস্ট যেদিন ক্রুশে বৃদ্ধ হইয়াছিলেন, সেদিনও উহারা মহুয়া বীজ ভাঙিয়া যে রূপ তৈল বাহির করিত, আজ সকালেও সেই রূপ করিয়াছে। হাজার হাজার বছর নিশ্চিহ্ন হইয়া গিয়াছে অতীতের ঘন কুজ্ঝটিকায়। উহারা আজও সাতনলি ও আটা কাঠি দিয়া সেই রূপেই পাখি শিকার করিতেছে। ঈশ্বর সম্বন্ধে, জগৎ সম্বন্ধে উহাদের চিন্তাধারা বিন্দুমাত্র অগ্রসর হয় নাই। ওই বুড়ির দৈনন্দিন চিন্তাধারা কি জানিবার জন্য আমি আমার 1 বছরের উপার্জন দিতে প্রস্তুত আছি। বুঝি না কেন এক এক জাতির মধ্যে সভ্যতার কি বীজ লুক্কায়িত থাকে। তাহারা যত দিন যায় তত উন্নতি করে, আবার অন্য জাতি হাজার বছর ধরিয়াও সেই এক স্থানে স্থাণুবৎ নিশ্চল হইয়া থাকে। বর্বর আর্য জাতি 4-5 হাজার বছরের মধ্যে বেদ, উপনিষদ, পুরাণ, কাব্য, জ্যোতির্বিদ্যা, জ্যামিতি, চরক, সুশ্রুত লিখিল, দেশ জয় করিল, সাম্রাজ্য পতন করিল। ভেনাস দ্য মিলোর মূর্তি, পার্থেনন, তাজমহল, কোলো ক্যাথিড্রাল গড়িল, দরবারি কানাডা ও 5th সিম্ফনির সৃষ্টি করিল। এরোপ্লেন, জাহাজ, রেলগাড়ি, বেতার, বিদ্যুৎ আবিষ্কার করিল। অথচ পাপুয়া নিউগিনি, অস্ট্রেলিয়ার আদিম অধিবাসীরা আমাদের দেশের ওই মুন্ডা, কোল, নাগা, কুকিগণ যেখানে সেখানেই কেন রইয়াছে এই 5,000 বছর। অতীত কোনো দিনে এই যেখানে বসিয়া আছি, এখানে ছিল মহাসমুদ্র। প্রাচীন সেই মহাসমুদ্রের ঢেউ আসিয়া আছাড় খাইয়া পড়িত ক্যাম্বিয়ান যুগের এই বালুময় তীরে, এখন যাহা বিরাট পর্বতে পরিণত হইয়াছে। এই ঘন অরণ্যানীর মধ্যে বসিয়া অতীত যুগের সেই নীল সমুদ্রের স্বপ্ন দেখিলাম। পুরা যত স্রোত পুলিন মধুনা তত্র সরিতাম। এই বালুপ্রস্তরের শৈলচূড়ায় সেই বিস্তৃত অতীতের মহাসমুদ্র বিক্ষুব্ধ উর্মিমালার চিহ্ন রাখিয়া গিয়াছে। অতি স্পষ্ট সে চিহ্ন ভূতত্ত্ববিদের চোখে ধরা পড়ে। মানুষ তখন ছিল না, এ ধরনের গাছপালাও ছিল না। যে ধরনের গাছপালা জীবজন্তু ছিল, পাথরের বুকে তারা তাদের ছাঁচ রাখিয়া গিয়াছে, যে কোনো মিউজিয়ামে গেলে দেখা যায়। বৈকালের রোদ রাঙা হইয়া আসিয়াছে মহালেখা রূপ পাহাড়ের মাথায়। শেফালি বনের গন্ধ ভরা বাতাসে হেমন্তের হিমের ঈষৎ আমেজ। আর এখানে বিলম্ব করা উচিত হবে না। সম্মুখে কৃষ্ণা একাদশীর অন্ধকার রাত্রি। বন মধ্যে কোথায় একদল শেয়াল ডাকিয়া উঠিল। ভাল্লুক বা বাঘ পথ না আটকায়। ফিরিবার পথে এই দিন প্রথম বন্য ময়ূর দেখিলাম বনান্তস্থলিতে শিলাখণ্ডের ওপর। এক জোড়া ছিল। আমার ঘোড়া দেখিয়া ভয় পাইয়া ময়ূরটা উড়িয়া গেল। তাহার সঙ্গিনী কিন্তু নড়িল না। বাঘের ভয়ে আমার তখন দেখিবার অবকাশ ছিল না, তবু একবার সেটার সামনে থমকিয়া দাঁড়াইলাম। বন্য ময়ূর কখনো দেখি নাই। লোকে বলিত এ অঞ্চলে ময়ূর আছে, আমি বিশ্বাস করিতাম না। কিন্তু বেশিক্ষণ বিলম্ব করিতে ভরসা হইল না। কি জানি মহালেখারূপের বাঘের গুজবটাও যদি এরকম সত্য হইয়া যায়। সপ্তম পরিচ্ছেদ। দেশের জন্য মন কেমন করা একটি অতি চমৎকার অনুভূতি। যারা চিরকাল এক জায়গায় কাটায়, স্বগ্রাম বা তাহার নিকটবর্তী স্থান ছাড়িয়া নড়ে না, তাহারা জানে না ইহার বৈচিত্র্য। দূর প্রবাসে আত্মীয় স্বজন শূন্য স্থানে দীর্ঘদিন যে বাস করিয়াছে, সে জানে বাংলাদেশের জন্য, বাঙালির জন্য, নিজের গ্রামের জন্য, দেশের প্রিয় আত্মীয় স্বজনের জন্য মন কীরকম হু হু করে। অতি তুচ্ছ পুরাতন ঘটনাও তখন অপূর্ব বলিয়া মনে হয়। মনে হয় যাহা হইয়া গিয়াছে জীবনে আর তাহা হইবার নহে। পৃথিবী উদাস হইয়া যায়। বাংলাদেশের প্রত্যেক জিনিসটা অত্যন্ত প্রিয় হয়ে ওঠে। এখানে বছরের পর বছর কাটাইয়া আমারও ঠিক সেই অবস্থা ঘটিয়াছে। কতবার সদরের ছুটির জন্য চিঠি লিখিব ভাবিয়াছি, কিন্তু কাজ এত বেশি সবসময়ই হাতে আছে যে ছুটি চাহিতে সংকোচ বোধ হয়। অথচ এই জনশূন্য পাহাড় জঙ্গলে বাঘ ভালুক নীলগাইয়ের দেশে মাসের পর মাস, বছরের পর বছর একা কাটানো যে কী কষ্ট! প্রায় হাঁপাইয়া ওঠে এক এক সময়। বাংলাদেশ ভুলিয়া গিয়াছি। কতকাল দুর্গোৎসব দেখি নাই, চড়কের ঢাক শুনি নাই, দেবালয়ের ধুনাগুগুলের সৌরভ পায় নাই, বৈশাখী প্রভাতে পাখির কলকুজন উপভোগ করি নাই। বাংলার গৃহস্থালির যে শান্তপুত ঘরকন্যা, জলচৌকিতে পিতল কাঁসার তৈজসপত্র, পিঁড়িতে আলপনা, কুলঙ্গিতে লক্ষ্মীর কড়ির চুপড়ি, সেসব যেন বিস্তৃত অতীত এক জীবন স্বপ্ন। শীত গিয়া যখন বসন্ত পড়িয়াছে, তখন আমার এই ভাবটা অত্যন্ত বেশি বাড়িল।
সেই অবস্থায় ঘোড়ায় চড়িয়া সরস্বতী কুণ্ডের ওদিকে বেড়াইতে গেলাম। একটা নিচু উপত্যকায় ঘোড়া হইতে নামিয়া চুপ করিয়া দাঁড়াইলাম। আমার চারদিক ঘিরিয়া উঁচু মাটির পাড়, তাহার উপর দীর্ঘ কাশ ও বনঝাউয়ের ঘন জঙ্গল। ঠিক আমার মাথার ওপরে খানিকটা নীল আকাশ। একটা কণ্টকময় গাছে বেগুনি রঙের ঝাড় ঝাড় ফুল ফুটিয়াছে, বিলাতি কর্নফ্লাওয়ারের ফুলের মতো দেখিতে। একটা ফুলের বিশেষ কোনো শোভা নাই, অজস্র ফুল একত্র দলবদ্ধ হইয়া অনেকখানি জায়গা জুড়িয়া দেখাইতেছে ঠিক বেগুনি রঙের একখানা শাড়ির মতন। বর্ণহীন বৈচিত্র্যহীন অর্ধশুষ্ক কাশ জঙ্গলের তলায় ইহারা খানিকটা স্থানে বসন্তোৎসবে মাতিয়াছে। ইহাদের উপরে প্রবীণ বিরাট বনঝাউয়ের স্তব্ধ রুক্ষ অরণ্য এদের ছেলে মানুষকে নিতান্ত অবজ্ঞা ও উপেক্ষার চোখে দেখিয়া অন্যদিকে মুখ ফিরাইয়া প্রবীণতার ধৈর্যে তাহা সহ্য করিতেছে। সেই বেগুনি রঙের জংলি ফুলগুলি আমার কানে শুনাইয়া দিল বসন্তের আগমন বাণী। বাতাবি লেবুর ফুল নয়, ঘেটু ফুল নয়, আম্রমুকুল নয়, কামিনী ফুল নয়, রক্তপলাশ বা শিমুল নয়, কি একটা নাম গোত্রহীন রূপহীন নগণ্য জংলি কাঁটা গাছের ফুল। আমার কাছে কিন্তু তাহাই কানন ভরা বন ভরা বসন্তের কুসুমরাজির প্রতীক হইয়া দেখা দিল। কতক্ষণ সেখানে এক মনে দাঁড়াইয়া রহিলাম। বাংলাদেশের ছেলে আমি, কতকগুলি জংলি কাঁটার ফুল যে ডালি সাজাইয়া বসন্তের মান রাখিয়াছে, এ দৃশ্য আমার কাছে নূতন। কিন্তু কি গম্ভীর শোভা উঁচু ডাঙার ওপরকার অরণ্যের, কি ধ্যান স্তিমিত উদাসীন বিলাসীন সন্ন্যাসীর মতো রুক্ষ বেশ তার, অথচ কি বিরাট। সেই অর্ধশুষ্ক পুষ্পপত্রহীন বনের নিস্পৃহ আত্মার সহিত ও নিম্নের এই বন্য বর্বর তরুণদের বসন্তোৎসবের সকল নিরাড়ম্বর প্রচেষ্টার উচ্ছ্বসিত আনন্দের সহিত আমার মন এক হইয়া গেল। সে আমার জীবনের এক পরম বিচিত্র মুহূর্ত। কতক্ষণ দাঁড়াইয়া আছি, দু একটা নক্ষত্র উঠিল মাথার উপরকার সেই নীল আকাশের ফালিটুকুতে। এমন সময় ঘোড়ার পায়ের শব্দে চমকাইয়া উঠিয়া দেখি আমিন পূরণ চাঁদ নাড়া বৈহারের পশ্চিম সীমানায় জরিপের কাজ শেষ করিয়া কাছারি ফিরিতেছে। আমায় দেখিয়া ঘোড়া হইতে নামিয়া বলিল, হুজুর এখানে? তাহাকে বলিলাম, বেড়াইতে আসিয়াছি। সে বলিল, একা এখানে আসবেন না সন্ধেবেলা, চলুন কাছারিতে, জায়গাটা ভালো নয়। আমার টিন্ডেল সচক্ষে দেখেছে হুজুর, খুব বড় বাঘ ওধারের ওই কাশের জঙ্গলে, আসুন হুজুর। পিছনে অনেক দূরে পূরণচাঁদের টিন্ডেল গান ধরিয়াছে, দয়া হইজি। সেই দিন হইতে ওই কাঁটার ফুল দেখিলে আমার মন হুহু করিয়া উঠিত বাংলাদেশের জন্য। আর ঠিক কি পূরণচাঁদের টিন্ডেল ছোট্টুলাল প্রতি সন্ধ্যায় নিজের ঘরে রুটি সেকিতে সেকিতে ওই গানই গাহিবে, দয়া হইজি। ভাবিতাম আসন্ন ফাল্গুন বেলায় আম্রবৌলের গন্ধভরা ছায়ায় শিমুল ফুল ফোটা নদীচরের এপারে দাঁড়াইয়া কোকিলের কূজন শুনিবার সুযোগ এ জীবনে বুঝি আর মিলিবে না। এই বনেই বেঘরে বাঘ বন্য মহিষের হাতে কোনদিন প্রাণ হারাইতে হইবে। বনঝাউ বন তেমনি স্থির হইয়া দাঁড়াইয়া থাকিত, দূর বনলেন দিগ্বলয় তেমনি ধূসর উদাসীন দেখাইত। এমনি এক দেশের জন্য মন কেমন করা দিনে রাসবিহারী সিংয়ের বাড়ি হইতে হোলির নিমন্ত্রণ পাইলাম। রাসবিহারী সিং এ অঞ্চলে দুর্দান্ত মহাজন, জাতিতে রাজপুত, কারো নদীর তীরবর্তী গভর্নমেন্ট খাসমহলের প্রজা। তাহার গ্রাম কাছারি হইতে 12-14 মাইল উত্তর পূর্ব কোণে মোহনপুরা রিজার্ভ ফরেস্টের গায়ে। নিমন্ত্রণ না রাখিলেও ভালো দেখায় না, কিন্তু রাসবিহারী সিংয়ের বাড়িতে যাইতে আমার নিতান্ত অনিচ্ছা। এ অঞ্চলে যত গরিব গাঙ্গোতা জাতীয় প্রজার মহাজন হইল সে। গরিবকে মারিয়া তাদের রক্ত চুষিয়া নিজে বড়লোক হইয়াছে। তাহার কড়া শাসন ও অত্যাচারে কাহারও টু শব্দটি করিবার জো নাই। বেতন বা জমিভোগী লাঠিয়াল পাইকের দল লাঠি হাতে সর্বদা ঘুরিতেছে, ধরিয়া আনিতে বলিলে বাঁধিয়া হাজির করিবে। যদি কোনো রকমে রাসবিহারীর মনে হইল অমুক বিষয়ে অমুক তাহাকে যথেষ্ট মর্যাদা দেয় নাই বা তাহার প্রাপ্য সম্মান ক্ষুণ্ণ করিয়াছে, তাহা হইলে সেই হতভাগ্যের আর রক্ষা নাই। রাসবিহারী সিং ছলে বলে কৌশলে তাহাকে জব্দ করিয়া রীতিমতো শিক্ষা দিয়া ছাড়িবেই। আমি আসিয়া দেখি রাসবিহারী সিংই এদেশের রাজা। তাহার কথায় গরিব গৃহস্থ প্রজা থরহরি কাঁপে। অপেক্ষাকৃত অবস্থাপন্ন লোকও কিছু বলিতে সাহস করে না, কেননা রাসবিহারীর লাঠিয়াল দল বিশেষ দুর্দান্ত, মারধর দাঙ্গা হাঙ্গামায় তাহারা বিশেষ পটু। পুলিশও নাকি রাসবিহারীর হাতে আছে।
খাসমহলে সার্কেল অফিসার বা ম্যানেজার আসিয়া রাসবিহারী সিংয়ের বাড়িতে আতিথ্য গ্রহণ করেন। এই অবস্থায় সে কাহাকেও গ্রাহ্য করিবে এই জঙ্গলের মধ্যে? আমার প্রজার উপর রাসবিহারী সিং প্রভুত্ব জাহির করিবার চেষ্টা করে, তাহাতে আমি বাধা দিই। আমি স্পষ্ট জানাইয়া দিই, তোমাদের নিজের এলাকার মধ্যে যা হয় করিও, কিন্তু আমার মহলের কোনো প্রজার কেশাগ্র স্পর্শ করিলে আমি তাহা সহ্য করিব না। গত বৎসর এই ব্যাপার লইয়া রাসবিহারী সিংয়ের লাঠিয়াল দলের সঙ্গে আমার কাছারির মুকুন্দি চাকলাদার ও গণপত তহসিলদারের সিপাহীদের একটা ক্ষুদ্র রকমের মারামারি হইয়া যায়। গত শ্রাবণ মাসেও আবার একটা গোলমাল বাঁধিয়াছিল, তাহাতে ব্যাপার পুলিশ পর্যন্ত গড়ায়। পুলিশের দারোগা আসিয়া সেটা মিটাইয়া দেয়। তাহার পর কয়েক মাস যাবৎ রাসবিহারী সিং আমার মহলের প্রজাদের কিছু বলে না। সেই রাসবিহারী সিংয়ের নিকট হইতে হোলির নিমন্ত্রণ পাইয়া বিস্মিত হইলাম। গণপত তহসিলদারকে ডাকিয়া পরামর্শ করিতে বসি। গণপত বলিল, কি জানি হুজুর, ওর লোকটাকে বিশ্বাস নেই, ও সব পারে। কি মতলবে আপনাকে নিয়ে যেতে চাই কে জানে, আমার মতে না যাওয়াই ভালো। আমার কিন্তু এ মত মনোপুত হইল না। হোলির নিমন্ত্রণে না গেলে রাসবিহারী অত্যন্ত অপমান বোধ করিবে, কারণ হোলির উৎসব রাজপুতদের একটি প্রধান উৎসব। হয়তো ভাবিতে পারে যে ভয়ে আমি গেলাম না। তা যদি ভাবে, সে আমার পক্ষে ঘোর অপমানের বিষয়। না, যাইতেই হইবে, যা থাকে অদৃষ্টে। কাছারির প্রায় সকলেই আমায় নানা মতে বুঝাইল। বৃদ্ধ মুনেশ্বর সিং বলিল, হুজুর যাচ্ছেন বটে, কিন্তু আপনি এসব দেশের গতিক জানেন না। এখানে হট বলতে খুন করে বসে। জাহিল আদমির দেশ, লেখাপড়া জানার লোক তো নেই। তাছাড়া রাসবিহারী অতি ভয়ানক মানুষ, কত খুন করেছে জীবনে তার লেখাজোখা আছে হুজুর। ওর অসাধ্য কাজ নেই, খুন, ঘর জ্বালানি, মিথ্যে মোকদ্দমা খাড়া করা, ও সবটাতেই মজবুত। ওসব কথা কানে না তুলিয়াই খাসমহলে রাসবিহারীর বাড়ি গিয়া পৌঁছিলাম। খোলায় ছাওয়া, ইটের দেওয়ালওয়ালা ঘর, যেমন এদেশে অবস্থাপন্ন লোকের বাড়ি হইয়া থাকে। বাড়ির সামনে বারান্দা, তাতে কাঠের খুঁটি আলকাতরা মাখানো, দুখানা দড়ির চারপায়, তাতে দুই লোক বসিয়া ফরসিতে তামাক খাইতেছে। আমার ঘোড়া উঠানের মাঝখানে গিয়া দাঁড়াইতেই কোথা হইতে গুড়ুম গুড়ুম করিয়া দুই বন্দুকের আওয়াজ হইল। রাসবিহারী সিংয়ের লোক আমায় চেনে। তাহারা স্থানীয় রীতি অনুসারে বন্দুকের আওয়াজ দ্বারা আমাকে অভ্যর্থনা করিল, ইহা বুঝিলাম। কিন্তু গৃহস্বামী কোথায়? গৃহস্বামী না আসিয়া দাঁড়াইলে ঘোড়া হইতে নামিবার প্রথা নাই। একটু পরে রাসবিহারী সিংয়ের বড় ভাই রাস উল্লাস সিং আসিয়া বিনীত সুরে দুই হাত সামনে তুলিয়া বলিলেন, আইয়ে জনাব, গরিব খানা মে তশরিফ লেতে আইয়ে। আমার মনের অস্বস্তি ঘুচিয়া গেল। রাজপুত জাতি অতিথি বলিয়া স্বীকার করিয়া তাহার অনিষ্ট করে না। কেহ আসিয়া অভ্যর্থনা না করিলে ঘোড়া হইতে না নামিয়া ঘোড়ার মুখ ফিরাইয়া দিতাম কাছারির দিকে। উঠানে বহু লোক, ইহার অধিকাংশই গাঙ্গোতা প্রজা। পরনের মলিন ছেঁড়া কাপড় আবির ও রঙে ছোপানো। নিমন্ত্রণে বা বিনা নিমন্ত্রণে মহাজনের বাড়ি হোলি খেলিতে আসিয়াছে। আধ ঘণ্টা পরে রাসবিহারী সিং আসিল এবং আমায় দেখিয়া যেন অবাক হইয়া গেল। অর্থাৎ আমি যে তাহার বাড়ি নিমন্ত্রণ রক্ষা করিতে যাইব, ইহা যেন সে স্বপ্নেও ভাবে নাই। যাহা হোক, রাসবিহারী আমার যথেষ্ট খাতির যত্ন করিল। পাশের যে ঘরে আমায় লইয়া গেল, সেটাই থাকিবার মধ্যে আছে খান 2-3 শিশম কাঠের দেশি ছুতারের হাতে তৈরি খুব মোটা মোটা পায়া ও হাতলওয়ালা চেয়ার এবং একখানা কাঠের বেঞ্চি। দেওয়ালে সিন্দুর চন্দন লিপ্ত একটি গণেশ মূর্তি। একটু পরে একটি বালক একখানা বড় থালা লইয়া আমার সামনে ধরিল। তাহাতে কিছু আবির, কিছু ফুল, কয়েকটি টাকা, গোটা কতক চিনির এলাচ দানা, মিছরিখণ্ড, এক ছড়া ফুলের মালা। রাসবিহারী সিং আমার কপালে কিছু আবির মাখাইয়া দিল। আমিও তাহার কপালে আবির দিলাম। ফুলের মালাগাছি তুলিয়া লইলাম। আর কি করিতে হইবে না বুঝিতে পারিয়া আনাড়িভাবে থালার দিকে চাহিয়া আছি দেখিয়া রাসবিহারী সিং বলিল, আপনার নজর হুজুর, ও আপনাকে নিতে হবে। আমি পকেট হইতে আর কিছু টাকা বাহির করিয়া থালার টাকার সঙ্গে মিশাইয়া বলিলাম, সকলকে মিষ্টিমুখ করাও এই দিয়ে। রাসবিহারী সিং তারপর আমাকে তাহার ঐশ্বর্য দেখাইয়া লইয়া বেড়াইল। গোয়ালে প্রায় 60-65টি গরু, 7-8টি ঘোড়া আস্তা বলে। 2টি ঘোড়া নাকি অতি সুন্দর নাচিতে পারে। একদিন নাচ আমায় সে দেখাইবে। হাতি নাই, কিন্তু শীঘ্র কিনিবার ইচ্ছা আছে। এদেশে হাতি না থাকলে সে সম্ভ্রান্ত লোক হয় না। 800 মণ গম চাষে উৎপন্ন হয়। দুবেলায় 80-85 জন লোক খায়।
সে নিজে সকালে নাকি 1.5 সের দুধ ও 1 সের মিকানির মিছরি স্নানান্তে জলযোগ করে। বাজারের সাধারণ মিছরি সে কখনো খায় না, বিকানির মিছরি ছাড়া। মিছরি খাইয়া জলযোগ যে করে সে এদেশে বড়লোক বলিয়া গণ্য হয়। বড়লোকের উহা আরেকটি লক্ষণ। তারপর রাসবিহারী একটা ঘরে আমায় লইয়া গেল। সে ঘরের আড়া হইতে 2,000-2,500 ছড়া ভুট্টা ঝুলিতেছে। এগুলি ভুট্টার বীজ, আগামী বৎসরের চাষের জন্য রাখিয়া দেওয়া হইয়াছে। একখানা লোহার কড়া আমায় দেখাইল। লোহার চাদর গুল বসানো, পেরেক দিয়া জুড়িয়া কড়াখানা তৈরি। তাতে 1.5 মণ মধু একসঙ্গে জাল দেওয়া হয় প্রত্যহ। তাহার সংসারে প্রত্যহই ওই পরিমাণ দুধ খরচ হয়। একটা ছোট ঘরে লাঠি, ঢাল, সরকি, বর্ষা, টাঙি, তলোয়ার এত অগুন্তি যে সেটাকে রীতিমতো অস্ত্রাগার বলিলেও চলে। রাসবিহারী সিংয়ের 6 জন ছেলে, জ্যৈষ্ঠ পুত্রটির বয়স 30-এর কম নয়। প্রথম 4টি ছেলে বাপের মতোই দীর্ঘকায়, জোয়ান, গোঁফ ও গালপাট্টার বহর এরই মধ্যে বেশ। তাহার ছেলেদেরও তাহার অস্ত্রাগার দেখিয়া মনে হইল দরিদ্র অনাহার সেন গাঙ্গতা প্রজাগণ যে ইহাদের ভয়ে সংকুচিত হইয়া থাকিবে, ইহা আর বেশি কথা কি। রাসবিহারী অত্যন্ত দাম্ভিক ও রাশভারী লোক। তাহার মানের জ্ঞানও বিলক্ষণ সজাগ। পান হইতে চুন খসিলেই রাসবিহারী সিং এর মান যায়। সুতরাং তাহার সহিত ব্যবহার করিতে গেলে সর্বদা সতর্ক ও সন্ত্রস্ত থাকতে হয়। গাঙ্গতা প্রজাগণ তো সর্বদা তটস্থ অবস্থায় আছে, কি জানি কখন মনিবের মানের ত্রুটি ঘটে। বর্বর প্রাচুর্য বলিতে যা বুঝায় তাহার জাজ্জল্যমান চিত্র দেখিলাম রাসবিহারীর সংসারে। যথেষ্ট দুধ, যথেষ্ট গম, যথেষ্ট ভুট্টা, যথেষ্ট বিকানির মিছরি, যথেষ্ট মান, যথেষ্ট লাঠি সোঁটা। কিন্তু কি উদ্দেশ্যে? ঘরে একখানা ভালো ছবি নাই, ভালো বই নাই, ভালো কোচ কেদারা দূরের কথা, ভালো তাকিয়া বালিশ সাজানো বিছানাও নাই। দেওয়ালে চুনের দাগ, পানের দাগ, বাড়ির পিছনের নর্দমা অতি কদর্য নোংরা জল ও আবর্জনায় বোজানো। গৃহ স্থাপত্য অতি কুশ্রী। ছেলেমেয়েরা লেখাপড়া করে না। নিজেদের পরিচ্ছদ ও জুতা অত্যন্ত মোটা ও আধময়লা। গত বৎসর বসন্ত রোগে বাড়ির 3-4টি ছেলে মেয়ে 1 মাসের মধ্যে মারা গিয়াছে। এই বর্বর প্রাচুর্য তবে কোন কাজে লাগে? নিরীহ গাঙ্গতা প্রজা ঠ্যাঙাইয়া এ প্রাচুর্য অর্জন করার ফলে কাহার কি সুবিধা হইতেছে? অবশ্য রাসবিহারী সিংয়ের মান বাড়িতেছে। ভোজ্যদ্রব্যের প্রাচুর্য দেখিয়া কিন্তু তাক লাগিল। এত কি একজনে খাইতে পারে? হাতির কানের মতো বৃহদাকার পুরি, খান 15, খুঁড়িতে নানা রকম তরকারি, দই, লাড্ডু, মালপো, চাটনি, পাঁপড়। আমার তো এ 4 বেলার খোরা। রাসবিহারী সিং নাকি একা এর দ্বিগুণ আহার্য উদরস্থ করিয়া থাকে একবারে। আহার শেষ করিয়া যখন বাহিরে আসিলাম তখন বেলা আর নাই। গাঙ্গতা প্রজার দল উঠানে পাতা পাতিয়া দই ও চীনা ঘাসের ভাজা দানা মহা আনন্দে খাইতে বসিয়াছে। সকলের কাপড় লাল রঙে রঞ্জিত, সকলের মুখে হাসি। রাসবিহারীর ভাই গাঙ্গতাদের খাওয়ানো তদারক করিয়া বেড়াইতেছে। ভোজনের উপকরণ অতি সামান্য, তাতেই ওদের খুশি ধরে না। অনেক দিন পরে এখানে সেই বালক নর্তক ধাতুরিয়ার নাচ দেখিলাম। ধাতুরিয়া আর একটু বড় হইয়াছে, নাচেও আগের চেয়ে অনেক ভালো। হোলি উৎসবে এখানে নাচিবার জন্য তাহাকে বায়না করিয়া আনা হইয়াছে। ধাতুরিয়াকে কাছে ডাকিয়া বলিলাম, চিনতে পারো ধাতুরিয়া? ধাতুরিয়া সে হাসিয়া সেলাম করিয়া বলিল, জি হুজুর। আপনি ম্যানেজার বাবু, ভালো আছেন হুজুর? ভারী সুন্দর হাসি ওর মুখে, আর ওকে দেখিলে মনে একটা অনুকম্পা ও করুণার উদ্রেক হয়। সংসারে আপন বলিতে কেহ নাই। এই বয়সে নাচিয়া গাহিয়া পরের মন জোগাইয়া পয়সা রোজগার করিতে হয়, তাও রাসবিহারী সিংয়ের মতো ধন গর্বিত অরসিকদের গৃহ প্রাঙ্গণে। জিজ্ঞাসা করিলাম, এখানে তো অর্ধেক রাত পর্যন্ত নাচতে গাইতে হবে, মজুরি কি পাবে? ধাতুরিয়া বলিল, 4 আনা পয়সা হুজুর, আর খেতে দেবে পেট ভরে। কি খেতে দেবে? মাড়া, দই, চিনি, লাড্ডুও দেবে বোধহয়, আর বছর তো দিয়েছিল। আসন্ন ভোজ খাইবার লোভে ধাতুরিয়া খুব প্রফুল্ল হইয়া উঠিয়াছে। বলিলাম, সব জায়গায় কি এই মজুরি? ধাতুরিয়া বলিল, না হুজুর, রাসবিহারী সিং বড় মানুষ, তাই 4 আনা দেবে, আর খেতেও দেবে। গাঙ্গতাদের বাড়ি নাচলে দেয় 2 আনা, খেতে দেয় না, তবে আজকের মকায়ে ছাতু দেয়। এতে চলে? বাবু, নাচে কিছু হয় না, আগে হতো, এখন লোকের কষ্ট, নাচ দেখবে কে? যখন নাচের বায়না না থাকে ক্ষেত খামারে কাজ করি, 8 বছর গম কেটেছিলাম।
কি করি হুজুর, খেতে তো হবে। এত শখ করে ছক্করবাজি নাচ শিখেছিলাম গয়া থেকে, কেউ দেখতে চায় না। ছক্করবাজি নাচের মজুরি বেশি। ধাতুরিয়াকে আমি কাছারিতে নাচ দেখাইবার নিমন্ত্রণ করিলাম। ধাতুরিয়া শিল্পী লোক, সত্যিকারের শিল্পীর নিস্পৃহতা ওর মধ্যে আছে। পূর্ণিমার জ্যোৎস্না খুব ফুটিলে রাসবিহারী সিংয়ের নিকট বিদায় লইলাম। রাসবিহারী সিং পুনরায় 2টি বন্দুকের আওয়াজ করিল। আমার ঘোড়া উহাদের উঠান পার হইবার সঙ্গে সঙ্গে আমার সম্মানের জন্য। দোল পূর্ণিমার রাত্রি, উদার মুক্ত প্রান্তরের মধ্যে সাদা বালির রাস্তা, জ্যোৎস্না সম্পাতে চিকচিক করিতেছে। দূরে একটা সিল্লি পাখি জ্যোৎস্না রাতে কোথায় ডাকিতেছে যেন এই বিশাল জনহীন প্রান্তরের মধ্যে। পথহারা কোনো বিপন্ন নৈশ পথিকের আকুল কণ্ঠস্বর। পিছন হইতে কে ডাকিল, হুজুর, ম্যানেজার বাবু। চাহিয়া দেখি ধাতুরিয়া আমার ঘোড়ার পিছু পিছু ছুটিতেছে। ঘোড়া থামাইয়া জিজ্ঞাসা করিলাম, কি ধাতুরিয়া? ধাতুরিয়া হাঁপাইতেছিল। একটুখানি দাঁড়াইয়া দম লইয়া একটু ইতস্তত করিয়া পরিশেষে লাজুক মুখে বলিল, একটা কথা বলছিলাম হুজুর। তাহাকে সাহস দিবার সুরে বলিলাম, কি, বলো না। হুজুরের দেশে কলকাতায় আমায় একবার নিয়ে যাবেন? কি করবে সেখানে গিয়ে? কখনো কলকাতায় যাইনি, শুনেছি সেখানে গাওনা বাজনা নাচের বড় আদর। ভালো ভালো নাচ শিখেছিলাম, কিন্তু এখানে দেখবার লোক নেই, তাতে বড় দুঃখ হয়। ছক্করবাজি নাচটা না নেচে ভুলে যেতে বসেছি। উফ, কি করেই ওই নাচটা শিখি, সে কথা শোনার জিনিস। গ্রামটা ছাড়াইয়াছিলাম, ধু ধু জ্যোৎস্নালোকিত মাঠ। ভাবে বোধ হইল ধাতুরিয়া লুকাইয়া আমার সহিত দেখা করিতে চায়। রাসবিহারী সিং টের পাইলে শাসন করিবে এই ভয়ে। নিকটেই মাঠের মধ্যে একটা ফুলে ভর্তি শিমুল চারা। ধাতুরিয়ার কথা শুনিয়া শিমুল গাছটার তলায় ঘোড়া হইতে নামিয়া একখণ্ড পাথরের উপর বসিলাম। বলিলাম, বলো তোমার গল্প। সবাই বলতো গয়া জেলায় এক গ্রামে ভিটল দাস বলে একজন গুণী লোক আছে। সে ছক্করবাজি নাচের মস্ত ওস্তাদ। আমার ঝোঁক ছিল ছক্করবাজি যে করে হোক শিখবই। গয়া জেলাতে চলে গেলাম। গায়ে গায়ে ঘুরি আর ভিটল দাসের খোঁজ করি, কেউ বলতে পারে না। শেষকালে একদিন সন্ধ্যার সময় একটা আহিরদের মহিষের বাথানে আশ্রয় নিয়েছি। সেখানে শুনলাম ছক্করবাজি নাচ নিয়ে তাদের মধ্যে কথাবার্তা হচ্ছে। অনেক রাত তখন, শীতও খুব। আমি বিচালি পেতে বাথানের এক কোণে শুয়েছিলাম। যেমন ছক্করবাজির কথা কানে যাওয়া অমনি লাফিয়ে উঠেছি, ওদের কাছে এসে বসি। কি খুশি যে হলাম বাবুজি, সে আর কি বলবো। যেন একটা কি তালুক পেয়ে গেছি। ওদের কাছে ভিটল দাসের সন্ধান পেলাম। ওখান থেকে 17 ক্রোশ রাস্তা 3 টাঙ্গা বলে গ্রামে তার বাড়ি। বেশ লাগিতেছিল একজন তরুণ শিল্পীর শিল্পশিক্ষার আকুল আগ্রহের গল্প। বলিলাম, তারপর? হেঁটে সেখানে গেলাম। ভিটল দাস দেখি বুড়ো মানুষ, এক মুখ সাদা দাড়ি। আমায় দেখে বললেন, কি চাই? আমি বললাম, আমি ছক্করবাজি নাচ শিখতে এসেছি। তিনি যেন অবাক হয়ে গেলেন। বললেন, আজকালকার ছেলেরা এ পছন্দ করে? এ তো লোকে ভুলেই গিয়েছে। আমি তার পায়ে হাত দিয়ে বললাম, আমায় শেখাতে হবে, বহু দূর থেকে আসছি আপনার নাম শুনে। তার চোখ দিয়ে জল এলো। বললেন, আমার বংশে 7 পুরুষ ধরে এই নাচের চর্চা, কিন্তু আমার ছেলে নেই। বাইরের কেউ এসে শিখতেও চায়নি আমার এত বয়স হয়েছে এর মধ্যে। আজ তুমি প্রথম এলে, আচ্ছা তোমায় শেখাবো। তা বুঝলেন হুজুর, এত কষ্ট করে শেখার জিনিস। এখানে গাঙ্গতাদের দেখিয়ে কি করব? কলকাতায় গুণের আদর আছে, সেখানে নিয়ে যাবেন হুজুর? বলিলাম, আমার কাছারিতে একদিন এসো ধাতুরিয়া, এ সম্বন্ধে কথা বলবো। ধাতুরিয়া আশ্বস্ত হইয়া চলিয়া গেল। আমার মনে হইল উহার এত কষ্ট করিয়া শেখা গ্রাম্য নাচ কলিকাতায় কেই বা দেখিবে, আর ও বেচারি একা সেখানে কেই বা করিবে। অষ্টম পরিচ্ছেদ। প্রকৃতি তার নিজের ভক্তদের যা দেন তা অতি অমূল্য দান। অনেক দিন ধরিয়া প্রকৃতির সেবা না করিলে কিন্তু সে দান মেলে না। আর কি ঈর্ষার স্বভাব প্রকৃতি রানীর। প্রকৃতিকে যখন চাহিব তখন প্রকৃতিকে লইয়াই থাকিতে হইবে। অন্য কোনো দিকে মন দিয়াছি যদি, অভিমানিনী কিছুতেই তার অবগুণ্ঠন খুলিবেন না। কিন্তু অনন্যমনা হইয়া প্রকৃতিকে লইয়া ডুবিয়া থাকো, তার সর্ববিধ আনন্দের বর, সৌন্দর্যের বর, অপূর্ব শান্তির বর তোমার ওপর অজস্র ধারে এত বর্ষিত হইবে, তুমি দেখিয়া পাগল হইয়া উঠিবে।
দিন রাত মোহিনী প্রকৃতি রানী তোমাকে শতরূপে মুগ্ধ করিবেন, নূতন দৃষ্টি জাগ্রত করিয়া তুলিবেন, মনের আয়ু বাড়াইয়া দিবেন, অমর লোকের আভাসে অমরত্বের প্রান্তে উপনীত করাইবেন। কয়েকবারের কথা বলি, সে অমূল্য অনুভূতি রাজির কথা বলিতে গেলে লিখিয়া পাতার পর পাতা ফুরাইয়া যায়, কিন্তু তবু বলা শেষ হয় না। যা বলিতে চাহিতেছি তাহার অনেকখানি বাকি থাকিয়া যায়। এসব শুনিবার লোকও সংখ্যায় অত্যন্ত কম। কজন মনে প্রাণে প্রকৃতিকে ভালোবাসে? অরণ্য প্রান্তরে লবটুলিয়ার মাঠে মাঠে দুধলি ঘাসের ফুল ফুটাইয়া জানাইয়া দেয় যে বসন্ত পড়িয়াছে। সে ফুলও বড় সুন্দর, দেখিতে নক্ষত্রের মতো আকৃতি, রং হলদে, লম্বা লম্বা সরু লতার মতো ঘাসের ডাঁটাটা অনেকখানি জমি জুড়িয়া মাটি আঁকড়াইয়া থাকে। নক্ষত্রাকৃতি হলদে ফুল ধরে তার গাঁটে গাঁটে। ভোরে মাঠ পাথর ধার সর্বত্র আলো করিয়া ফুটিয়া থাকিত, কিন্তু সূর্যের তেজ বাড়িবার সঙ্গে সঙ্গে সব ফুল কুঁকড়াইয়া পুনরায় কুঁড়ির আকার ধারণ করিত। পরদিন সকালে আবার সেই কুঁড়িগুলি দেখিতাম ফুটিয়া আছে। রক্তপলাশের বাহার আছে মোহনপুরা রিজার্ভ ফরেস্ট ও আমাদের সীমানার বাহিরের জঙ্গলে কিংবা মহালিখারূপের শৈলসানু প্রদেশে। আমাদের মহাল হইতে সেসব স্থান অনেক দূরে, ঘোড়ায় ৩-৪ ঘণ্টা লাগে। সেসব জায়গায় চৈত্রে শালমঞ্জরির সুবাসে বাতাস মাতাইয়া রাখে, শিমুল বনে দিগন্তরেখা রাঙাইয়া দেয়, কিন্তু কোকিল, দোয়েল, বউকথাকও প্রভৃতি গায়ক পাখিরা ডাকে না। এসব জনহীন অরণ্য প্রান্তরে যে ছন্নছাড়া রূপ, বোধহয় তাহারা তাহা পছন্দ করে না। এক একদিন বাংলাদেশে ফিরিবার জন্য মন হাঁপাইয়া উঠিত। বাংলাদেশের পল্লীর সে সুমধুর বসন্ত কল্পনায় দেখিতাম, মনে পড়িত বাঁধানো পুকুর ঘাটে স্নানান্তে আর্দ্রবস্ত্রে গমনরতা কোনো তরুণী বধূর ছবি, মাঠের ধারে ফুল ফোটা ঘেঁটুবন, বাতাবি লেবু ফুলের সুগন্ধে মোহময় ঘন ছায়া ভরা অপরাহ্ন। দেশকে কি ভালো করিয়াই চিনিলাম বিদেশে গিয়া। দেশের জন্য এই মনোবেদনা দেশে থাকিতে কখনো অনুভব করি নাই। জীবনে এ একটা বড় অনুভূতি। যে ইহার আস্বাদ না পাইল সে হতভাগ্য, একটা শ্রেষ্ঠ অনুভূতির সহিত অপরিচিত রহিয়া গেল। কিন্তু যে কথাটা বারবার নানাভাবে বলিবার চেষ্টা করিতেছি, কিন্তু কোনোবারই ঠিকমতো বুঝাইতে পারিতেছি না, সেটা হইতেছে এই প্রকৃতির একটা রহস্যময় অসীমতার, দূরধিগম্যতার, বিরাটত্বের ও ভয়াল গা ছমছম করানো সৌন্দর্যের দিকটা। না দেখিলে কি করিয়া বুঝাইব সে কি জিনিস। জনশূন্য বিশাল লবটুলিয়া বৈহারের দিগন্তব্যাপী দীর্ঘ বনঝাও ও কাশের বনে নিস্তব্ধ অপরাহ্নে একা ঘোড়ার উপর বসিয়া এখানকার প্রকৃতির এই রূপ আমার সারা মনকে অসীম রহস্যানুভূতিতে আচ্ছন্ন করিয়া দিয়াছে। কখনো তাহা আসিয়াছে ভয়ের রূপে, কখনো আসিয়াছে একটা নিস্পৃহ উদাস গম্ভীর মনোভাবের রূপে, কখনো আসিয়াছে কত মধুময় স্বপ্ন দেশ বিদেশের নরনারীর বেদনার রূপে। সে যেন খুব উচ্চদরের নীরব সঙ্গীত, নক্ষত্রের ক্ষীণ আলোর তালে, জ্যোৎস্না রাত্রের অবাস্তবতায় ঝিল্লির তানে, ধাবমান উল্কার অগ্নিপুচ্ছের জ্যোতিতে তার লয় সঙ্গতি। সেরূপ তাহার না দেখায় ভালো, যাহাকে ঘরদুয়ার বাঁধিয়া সংসার করিতে হইবে। প্রকৃতির সে মোহিনীরূপের মায়া মানুষকে ঘর ছাড়া করে। উদাসীন ছন্ন ছাড়া ভবঘুরে হ্যারি জনস্টন, মার্কোপোলো, হাডসন, স্যাকলটন করিয়া তোলে, গৃহস্থ সাজিয়া ঘরকন্যা করিতে দেয় না। অসম্ভব তাহার পক্ষে ঘরকন্যা করা। একবার সে ডাক যে শুনিয়াছে, সে অবগুণ্ঠিতা মোহিনীকে একবার যে প্রত্যক্ষ করিয়াছে। গভীর রাত্রে ঘরের বাহিরে একা দাঁড়াইয়া দেখিয়াছি অন্ধকার প্রান্তরের অথবা ছায়াহীন ধুধু জ্যোৎস্না ভরা রাত্রির রূপ। তার সৌন্দর্যে পাগল হইতে হয়, একটুও বাড়াইয়া বলিতেছি না। আমার মনে হয় দুর্বল চিত্ত মানুষ যাহারা, তাহাদের পক্ষে সেরূপ না দেখাই ভালো। সর্বনাশী রূপ সে, সকলের পক্ষে টাল সামলানো বড় কঠিন। তবে একথাও ঠিক, প্রকৃতিকে সেরূপেও দেখাও ভাগ্যের ব্যাপার। এমন বিজন বিশাল উন্মুক্ত অরণ্য প্রান্তরে শৈলমালা, বনঝাও আর কাশের বন কোথায় যেখানে সেখানে, তার সঙ্গে যোগ চাই গভীর নিশিথিনীর নীরবতার ও তার অন্ধকার বা জ্যোৎস্নার এত যোগাযোগ সুলভ হইলে পৃথিবীতে কবি আর পাগল দেশ ছাইয়া যাইত না। একদিন প্রকৃতির সেরূপ কীভাবে প্রত্যক্ষ করিয়াছিলাম সে ঘটনা বলি। পূর্ণিয়া হইতে উকিলের তার পাইলাম, পরদিন সকালে 10টার মধ্যে আমায় সেখানে হাজির হইতে হইবে, অন্যথায় স্টেটের একটা বড় মোকদ্দমায় আমাদের হার সুনিশ্চিত। আমাদের মহল হইতে পূর্ণিয়া 55 মাইল দূরে, রাত্রের ট্রেন মাত্র একখানি। যখন তার হস্তগত হইল
তখন 17 মাইল দূরবর্তী কাটারিয়া স্টেশনে গিয়া সে ট্রেন ধরা অসম্ভব। ঠিক হইল এখনই ঘোড়ায় রওনা হইতে হইবে। কিন্তু পথ সুদীর্ঘ বটে, বিপদসংকুলও বটে, বিশেষ করিয়া এই রাত্রিকালে এই অরণ্য অঞ্চলে। সুতরাং তহসিলদার সুজন সিং আমার সঙ্গে যাইবে ইহাও ঠিক হইল। সন্ধ্যায় দুজনে ঘোড়া ছাড়িলাম। কাছারি ছাড়িয়া জঙ্গলে পড়িতেই কিছু পরে কৃষ্ণা তৃতীয়া চাঁদ উঠিল। অস্পষ্ট জ্যোৎস্নায় বন প্রান্তর আরও অদ্ভুত দেখাইতেছে। পাশাপাশি দুজনে চলিয়াছি, আমি আর সুজন সিং। পথ কখনো উঁচু কখনো নিচু, সাদা বালির উপর জ্যোৎস্না পড়িয়া চকচক করিতেছে। ঝোপঝাপ মাঝে মাঝে, আর শুধু কাশ আর ঝাউবন চলিয়াছে। সুজন সিং গল্প করিতেছে। জ্যোৎস্না ক্রমে ফুটিতেছে। বন জঙ্গল বালুচর ক্রমশ স্পষ্টতর হইতেছে। বহুদূর পর্যন্ত নিচু জঙ্গলের শীর্ষদেশ একটানা সরল রেখায় চলিয়া গিয়াছে। যতদূর দৃষ্টি যায় ধুধু প্রান্তর একদিকে, অন্যদিকে জঙ্গল। বাঁ দিকে দূরে অনুচ্চ শৈলমালা, নির্জন নীরব। মানুষের বসতি পত্রাপি নয়, সাড়া নাই, শব্দ নাই, যেন অন্য কোনো অজানা গ্রহের মধ্যে নির্জন বনপথে দুটি মাত্র প্রাণী আমরা। এক জায়গায় সুজন সিং ঘোড়া থামাইল। ব্যাপার কি? পাশের জঙ্গল হইতে একটি ধাড়ি বন্য শূকর একদল ছানাপোনা লইয়া আমাদের পথ পার হইয়া বাঁ দিকের জঙ্গলে ঢুকিতেছে। সুজন সিং বলিল, তবুও ভালো হুজুর, ভেবেছিলাম বুনো মহিষ। মোহনপুরা জঙ্গলের কাছে আসিয়া পড়িয়াছি। বুনো মহিষের ভয় এখানে খুব। সেদিনও একজন লোক মারিয়াছে মহিষে। আরও কিছু দূর গিয়া জ্যোৎস্নায় দূর হইতে কালো মতো সত্যই কি একটা দেখা গেল। সুজন বলিল, ঘোড়া ভয় পাবে হুজুর, ঘোড়া রুখুন। শেষে দেখা গেল সেটা নড়েও না চড়েও না। একটু একটু করিয়া কাছে গিয়া দেখা গেল সেটা একটা কাশের খুপড়ি। আবার ঘোড়া ছুটাইয়া দিলাম। মাঠ ঘাট বন, ধুধু জ্যোৎস্না ভরা। বিশ্ব কি একটা সঙ্গীহারা পাখি আকাশের গায়ে কি বনের মধ্যে কোথায় ডাকিতেছে। টি 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 টি। ঘোড়ার খুরে বড় বালি উঠিতেছে। ঘোড়া এক মুহূর্ত থামাইবার উপায় নাই। উড়াও উড়াও। অনেকক্ষণ একভাবে বসিয়া পিঠ টনটন করিতেছে। জিনের বসিবার জায়গাটা গরম হইয়া উঠিয়াছে। ঘোড়া ছাড়া তো ভাঙিয়া দুলকি চাল ধরিয়াছে। আমার ঘোড়াটা আবার বড্ড ভয় পায়। এজন্য সতর্কতার সঙ্গে সামনের পথে অনেক দূর পর্যন্ত নজর রাখিয়া চলিয়াছি। হঠাৎ থমকিয়া ঘোড়া দাঁড়াইয়া গেলে ঘোড়া হইতে ছিটকাইয়া পড়া অনিবার্য। কাশের মাথায় ঝুঁটি বাঁধিয়া জঙ্গল পথ ঠিক করিয়া রাখিয়াছে। রাস্তা বলিয়া কিছু নাই, সেই কাশের ঝুঁটি দেখিয়া এই গভীর জঙ্গলে পথ ঠিক করিয়া লইতে হয়। একবার সুজন সিং বলিল, হুজুর, এ পথটা যেন নয়, পথ ভুলেছি আমরা। আমি সপ্তর্ষিমণ্ডল দেখিয়া ধ্রুবতারা ঠিক করিলাম। পূর্ণিয়া আমাদের মহাল হইতে খাড়া উত্তরে। তবে ঠিক আছে, সুজনকে বুঝাইয়া বলিলাম। সুজন বলিল, না হুজুর, কুশি নদীর খেয়া পেরুতে হবে যে, খেয়া পার হয়ে তবে সোজা উত্তরে যেতে হবে। এখন উত্তর পূর্ব কোণ কেটে বেরুতে হবে। অবশেষে পথ মিলিল। জ্যোৎস্না আরও ফুটিয়াছে। সে কি জ্যোৎস্না, কি রূপ রাত্রির! নির্জন বালুর চরে দীর্ঘ বনঝাউয়ের জঙ্গলের পাশের পথে জ্যোৎস্না যাহারা কখনো দেখে নাই তাহারা বুঝিবে না এ জ্যোৎস্নার কি চেহারা। এমন উন্মুক্ত আকাশতলে ছায়াহীন উদাস গম্ভীর জ্যোৎস্না ভরা রাত্রিতে বন পাহাড় প্রান্তরের পথের জ্যোৎস্না, বালুচরের জ্যোৎস্না কজন দেখিয়াছে। উহ, সে কি ছুট! পাশাপাশি চলিতে চলিতে দুই ঘোড়াই হাঁপাইতেছে। শীতেও ঘাম দেখা দিয়েছে আমাদের গায়ে। এক জায়গায় বনের মধ্যে একটা শিমুল গাছের তলায় আমরা ঘোড়া থামাইয়া একটু বিশ্রাম করি। সামান্য মিনিট 10। একটা ছোট নদী বাহিয়া গিয়া অদূরে কুশি নদীর সঙ্গে মিশিয়াছে। শিমুল গাছটাতে ফুল ফুটিয়াছে। বনটা সেখানে চারিধার হইতে আসিয়া আমাদের এমন ঘিরিয়াছে যে পথের চিহ্ন মাত্র নয়, অথচ খাটো খাটো গাছপালার বন। শিমুল গাছটাই সেখানে খুব উঁচু বনের মধ্যে মাথা তুলিয়া দাঁড়াইয়া আছে। দুজনেরই জল পিপাসা পাইয়াছে দারুণ। জ্যোৎস্না ম্লান হইয়া আসে। অন্ধকার বনপথ, পশ্চিম দিগন্তে দূর শৈলমালার পিছনে শেষ রাত্রির চন্দ্র ঢলিয়া পড়িয়াছে। ছায়া দীর্ঘ হইয়া আসিল। পাখ পাখালির শব্দ নাই কোনো দিকে, শুধু ছায়া ছায়া, অন্ধকার মাঠ, অন্ধকার বন। শেষ রাত্রির বাতাস বেশ ঠান্ডা হইয়া উঠিল। ঘড়িতে রাত প্রায় 4টা। ভয় হয় শেষ রাত্রের অন্ধকারে বুনো হাতির দল সামনে না আসে। মধুবনীর জঙ্গলে একপাল বুনো হাতিও আছে।
এবার আশেপাশে ছোট ছোট পাহাড়, তার মধ্য দিয়া পথ, পাহাড়ের মাথায় নিষ্পত্র শুভ্রকাণ্ড গোলগলি ফুলের গাছ, কোথাও রক্তপলাশের বন। শেষ রাত্রে চাঁদ ডোবা অন্ধকারে বন পাহাড় অদ্ভুত দেখায়। পূর্ব দিকে ফর্সা হইয়া আসিল, ভোরের হাওয়া বহিতেছে, পাখির ডাক কানে গেল। ঘোড়ার সর্বাঙ্গ দিয়া দরদর ধারে ঘাম ছুটিছে। ছুট ছুট, খুব ভালো ঘোড়া, তাই এই পথে সমানে এত ছুটিতে পারে। সন্ধ্যায় কাছারি ছাড়িয়াছি, আর ভোর হইয়া গেল। সম্মুখে এখনো যেন পথের শেষ নাই, সেই একঘেয়ে বন পাহাড়। সামনের পাহাড়ের পেছন থেকে টকটকে লাল সিঁদুরের গোলার মতো সূর্য উঠিতেছে। পথের ধারে এক গ্রামে ঘোড়া থামাইয়া কিছু দুধ কিনিয়া দুজনে খাইলাম। পরে আরও ঘণ্টা 2 চলিয়া পূর্ণিয়া শহর। পূর্ণিয়ার স্টেটের কাজ তো সারিলাম, সেজন্য নিতান্ত অন্যমনস্কতার সহিত মন পড়িয়া রহিল পথের দিকে। আমার সঙ্গীর ইচ্ছা কাজ শেষ করিয়াই বাহির হইয়া পড়ে। আমি তাহাকে বাধা দিলাম। জ্যোৎস্না রাত্রে এতটা পথ অশ্বারোহণে যাইবার বিচিত্র সৌন্দর্যের পুনরাস্বাদনের লোভে গেলামও তাই। পরদিন চাঁদ একটু দেরিতে উঠিলেও ভোর পর্যন্ত জ্যোৎস্না পাওয়া গেল। আর কি সে জ্যোৎস্না! কৃষ্ণপক্ষের স্তিমে তালকে চন্দ্রের জ্যোৎস্না বনে পাহাড়ে যেন এক শান্ত স্নিগ্ধ অথচ এক আশ্চর্যরূপে অপরিচিত স্বপ্নজগতের রচনা করিয়াছে। সেই খাটো খাটো কাশ জঙ্গল, সেই পাহাড়ের সানুদেশে পীতবর্ণ গোলগলি ফুল, সেই উঁচু নিচু পথ, সব মিলিয়া যেন কোনো বহু দূরের নক্ষত্রলোক। মৃত্যুর পরে অজানা কোন অদৃশ্য লোকে অশরীরী হইয়া উড়িয়া চলিয়াছি, ভগবান বুদ্ধের সেই নির্বাণ লোকে, যেখানে চন্দ্রের উদয় হয় না অথচ অন্ধকারও নাই। অনেক দিন পরে যখন এই মুক্ত জীবন ত্যাগ করিয়া সংসারে প্রবেশ করি, তখন কলিকাতা শহরে ক্ষুদ্র গলির বাসা বাড়িতে বসিয়া স্ত্রীর সেলাইয়ের কল চালনার শব্দ শুনিতে শুনিতে অবসর দিনের দুপুরে কতবার এই রাত্রির কথা, এই অপূর্ব আনন্দের কথা, এই জ্যোৎস্নামাখা রহস্যময় বনশ্রীর কথা, শেষ রাত্রের চাঁদ ডোবা অন্ধকারে পাহাড়ের উপর শুভ্রকাণ্ড গোলগলি গাছের কথা, শুকনো কাশ জঙ্গলের সোঁদা সোঁদা তাজা গন্ধের কথা ভাবিয়াছি। কতবার কল্পনায় আবার ঘোড়ায় চড়িয়া জ্যোৎস্না রাত্রে পূর্ণিয়া গিয়াছি। চৈত্র মাসের মাঝামাঝি একদিন খবর পাইলাম সীতাপুর গ্রামে রাখালবাবু নামে একজন বাঙালি ডাক্তার ছিলেন। তিনি কাল রাত্রে হঠাৎ মারা গিয়াছেন। ইহার নাম পূর্বে কখনো শুনি নাই। তিনি যে ওখানে ছিলেন তাহা জানিতাম না। শুনিলাম আজ 20-22 বৎসর তিনি সেখানে ছিলেন। ও অঞ্চলে তাহার প্রসাদ ছিল, ঘরবাড়িও নাকি করিয়াছিলেন ওই গ্রামেই। তাহার স্ত্রীপুত্র সেখানেই থাকে। এই অবাঙালির দেশে একজন বাঙালি ভদ্রলোক মারা গিয়াছেন হঠাৎ। তাহার স্ত্রীপুত্রের কি দশা হইতেছে, কে তাহাদের দেখাশোনা করিতেছে, তাহার সৎকার বা শ্রাদ্ধ শান্তির কি ব্যবস্থা হইতেছে, এসব জানিবার জন্য মন অত্যন্ত চঞ্চল হইয়া উঠিল। ভাবিলাম আমার প্রথম কর্তব্য হইতেছে সেখানে গিয়া সেই শোক সন্তপ্ত পরিবারের খোঁজ খবর লওয়া। খবর লইয়া জানিলাম গ্রামটি এখান হইতে মাইল 20 দূরে, কড়ারি খাসমহলের সীমানায়। বৈকালের দিকে সেখানে গিয়া পৌঁছিলাম। লোকজনকে জিজ্ঞাসা করিয়া রাখালবাবুর বাড়ি খুঁজিয়া বাহির করিলাম। 2খানা বড় বড় খোলার ঘর, খান 3 ছোট ছোট ঘর। বাহিরে এদেশের ধরনে একখানা বসিবার ঘর, তার 3 দিকে দেওয়াল নাই। বাঙালির বাড়ি বলিয়া চিনিবার কোনো উপায় নাই। বসিবার ঘরে দড়ির 4 পাই হইতে উঠানের হনুমান ধ্বজাটি পর্যন্ত সব এদেশি। আমার ডাকে একটি 12-13 বছরের ছেলে বাহির হইয়া আসিল। আমায় দেখিয়া ঠেঠ হিন্দিতে জিজ্ঞাসা করিল, কাকে খুঁজছেন? তাহার চেহারা দেখিয়া মনে হয় না যে সে বাঙালির ছেলে। মাথায় লম্বা টিকি, গলায় অবশ্য বর্তমানে কাঁচা, সবই বুঝিলাম, কিন্তু মুখের ভাব পর্যন্ত হিন্দুস্থানি বালকের মতো কি করিয়া হয়। আমার পরিচয় দিয়া বলিলাম, তোমাদের বাড়িতে এখন বড় লোক কে আছেন, তাকে ডাকো। ছেলেটি বলিল, সেই বড় ছেলে, তার আর 2টি ছোট ছোট ভাই আছে, বাড়িতে আর কোনো অভিভাবক নাই। বলিলাম, তোমার মায়ের সঙ্গে আমি একবার দেখা করে কথা কইতে চাই, জিজ্ঞেস করে এসো। খানিকটা পরে ছেলেটি আসিয়া আমায় বাড়ির মধ্যে লইয়া গেল। রাখালবাবুর স্ত্রীকে দেখিয়া মনে হইল বয়স অল্প, 30-এর মধ্যে, সদ্য বিধবার বেশ, কাঁদিয়া কাঁদিয়া চক্ষু ফুলিয়াছে। ঘরের আসবাবপত্র নিতান্ত দরিদ্রের গৃহস্থালীর মতো। একদিকে একটা ছোট গোলা, ঘরে দাওয়াই খান 2-4 পাই, ছেঁড়া লেপকাথা, এদেশি পিতলের গয়লা, একটা গুড়গুড়ি, পুরনো টিনের তোরঙ্গ। বলিলাম,
আমি বাঙালি, আপনার প্রতিবেশী। আমার কানে গেল রাখালবাবুর কথা, তাই এলাম। আমার এখানে একটা কর্তব্য আছে বলে মনে করি। আমার কোনো সাহায্য যদি দরকার হয় নিঃসংকোচে বলুন। রাখালবাবুর স্ত্রী কপাটের আড়ালে দাঁড়াইয়া নিঃশব্দে কাঁদিতে লাগিলেন। আমি বুঝাইয়া শান্ত করিয়া পুনরায় আমার আসিবার উদ্দেশ্য ব্যক্ত করিলাম। রাখালবাবুর স্ত্রী এবার আমার সামনে বাহির হইলেন। কাঁদিতে কাঁদিতে বলিলেন, আপনি আমার দাদার মতো। আমাদের এই ঘোর বিপদের সময় ভগবান আপনাকে পাঠিয়েছেন। ক্রমে কথায় কথায় জানা গেল এই বাঙালি পরিবার সম্পূর্ণ নিঃস্ব ও অসহায় এই ঘোর বিদেশে। রাখালবাবু গত 1 বছরের ওপর শয্যাগত ছিলেন। তার চিকিৎসা ও সংসার খরচে সঞ্চিত অর্থ সব নিঃশেষ হইয়া গিয়াছে। এখন এমন উপায় নাই যে তার শ্রাদ্ধের জোগাড় হয়। জিজ্ঞাসা করিলাম, আচ্ছা, রাখালবাবু তো অনেক দিন ধরে এ অঞ্চলে আছেন, কিছু করতে পারেননি? রাখালবাবুর স্ত্রীর সংকোচ ও লজ্জা অনেকটা দূর হইয়াছিল। তিনি যেন এই প্রবাসে এই দুর্দিনে একজন বাঙালির মুখ দেখিয়া অকুলে কুল পাইয়াছেন, মুখের ভাবে মনে হইল। বলিলেন, আগে কি রোজগার করিতেন জানি নে। আমার বিয়ে হয়েছে এই 15 বছর। আমার সতীন মারা যেতে আমায় বিয়ে করেন। আমি এসে পর্যন্ত দেখছি কোনো রকমের সংসার চলে। এখানে ভিজিটের টাকা বড় একটা কেউ দেয় না, গম দেয়, মকাই দেয়। গত বছর মাঘ মাসে উনি অসুখে পড়লেন, সেই থেকে আর একটি পয়সা ছিল না। তবে এদেশের লোক খারাপ নয়, যার কাছে যা পাওনা ছিল বাড়ি বয়ে সেসব গম মকাই কলাই দিয়ে গিয়েছে, তাই চলছে, নয়তো না খেয়ে মরতো সবাই। আপনার বাপের বাড়ি কোথায়, সেখানে খবর দেওয়া হয়েছে? রাখালবাবুর স্ত্রী কিছুক্ষণ চুপ করিয়া থাকিয়া বলিলেন, খবর দেবার কিছু নেই। আমার বাপের বাড়ি কখনো দেখিনি। শুনেছিলুম ছিল মুর্শিদাবাদ জেলায়। ছেলেবেলা থেকে আমি সাহেবগঞ্জে ভগ্নিপতির বাড়িতে মানুষ। মা বাবা কেউ ছিলেন না। আমার সে দিদি আমার বিয়ের পর মারা যায়। ভগ্নিপতি আবার বিয়ে করেছেন। তার সঙ্গে আর আমার সম্পর্ক কী? রাখালবাবুর কোনো আত্মীয় স্বজন কোথাও নেই? দেশে জ্ঞাতি ভাইয়েরা আছে শুনতাম বটে, কিন্তু তারা কখনো সংবাদ নেয়নি। উনিও দেশে যাতায়াত করতেন না। তাদের সঙ্গে সদ্ভাবও নেই। তাদের খবর দেওয়া না দেওয়া সমান। এক মামা শ্বশুর আছেন আমার শুনতাম কাশিতে, তাও তার ঠিকানা জানি নে। ভয়ানক অসহায় অবস্থা। আপনার জন কেহ নাই। এই বন্ধুহীন বিদেশে 2-3টি নাবালক ছেলে লইয়া সহায় সম্পদশূন্য বিধবা মহিলাটির দশা ভাবিয়া মন রীতিমতো দমিয়া গেল। তখনকার মতো যাহা করা উচিত করিয়া আমি কাছারিতে ফিরিয়া আসিলাম। সদরে লিখিয়া স্টেট হইতে আপাতত 100 টাকা সাহায্যের ব্যবস্থা করিয়া রাখালবাবুর শ্রাদ্ধও কোনো রকমে শেষ করিয়া দিলাম। ইহার পর আরও 12 কয়েক রাখালবাবুর বাড়ি গিয়াছি। স্টেট হইতে মাসে 10টি টাকা সাহায্য মঞ্জুর করাইয়া লইয়া প্রথমবারের টাকাটা নিজেই দিতে গিয়েছিলাম। দিদি খুব যত্ন করিতেন, অনেক স্নেহ আত্মীয়তার কথা বলিতেন। সেই বিদেশে তার স্নেহ যত্ন আমার বড় ভালো লাগিত। তারই লোভে অবসর পাইলেই সেখানে যাইতাম। লবটুলিয়ার উত্তর প্রান্ত খুব বড় একটা হ্রদের মতো। এরকম জলাশয়কে এদেশে বলে কুণ্ডি। এই হ্রদটার নাম সরস্বতী কুণ্ডি। সরস্বতী কুণ্ডির পাড়ের 3 দিকে নিবিড় বন। এই ধরনের বন আমাদের মহালে বা লবটুলিয়াতে নাই। এই বনে বড় বড় বনস্পতির নিবিড় সমাবেশ, জলের সান্নিধ্যবশতই হোক বা যে জন্যই হোক। বনের তলদেশে নানা বিচিত্র লতাপাতা, বন্য পুষ্পের ভিড়। এই বন বিশাল সরস্বতী কুণ্ডের নীল জলকে 3 দিকে অর্ধচন্দ্রাকারে ঘিরিয়া রাখিয়াছে। একদিকে ফাঁকা, সেখান হইতে পূর্ব দিকের বহু দূর প্রসারিত নীল আকাশ ও দূরের শৈলমালা চোখে পড়ে। সুতরাং পূর্ব পশ্চিম কোণের তীরের কোনো এক জায়গায় বসিয়া দক্ষিণ বা বাম দিকে চাহিয়া দেখিলে সরস্বতী কুণ্ডের সৌন্দর্যের অপূর্বতা ঠিক বোঝা যায়। বামে চাহিলে গভীর হইতে গভীরতর বনের মধ্যে দৃষ্টি চলিয়া গিয়া ঘন নিবিড় শ্যামলতার মধ্যে নিজেকে নিজে হারাইয়া ফেলে। দক্ষিণে চাহিলে স্বচ্ছ নীল জলের ওপারে সুদূর বিসর্পী আকাশ ও অস্পষ্ট শৈলমালার ছবি মনকে বেলুনের মতো ফুলাইয়া পৃথিবীর মাটিতে উড়াইয়া লইয়া চলে। এখানে একখানা শিলাখণ্ডের উপর কতদিন গিয়া একা বসিয়া থাকিতাম। কখনো বনের মধ্যে দুপুরবেলা আপন মনে বেড়াইতাম। কত বড় বড় গাছের ছায়ায় বসিয়া পাখির কূজন শুনিতাম। মাঝে মাঝে গাছপালা বন্যলতার ফুল সংগ্রহ করিতাম। এখানে যত রকমের পাখির ডাক শোনা যায়, আমাদের মহলে অত পাখি নাই। নানা রকমের বন্য ফল খাইতে পাই বলিয়া এবং সম্ভবত উচ্চ বনস্পতি শিরে বাসা বাঁধিবার সুযোগ ঘটে বলিয়া সরস্বতী কুণ্ডীর তীরের বনে পাখির সংখ্যা অত্যন্ত বেশি। বনে ফুলও অনেক রকমের ফোটে। হ্রদের তীরের নিবিড় বন প্রায় 3 মাইলের উপর লম্বা।
গভীরতায় প্রায় 1.5 মাইল। জলের ধার দিয়া বনের মধ্যে গাছপালার ছায়ায় ছায়ায় একটা সুঁড়ি পথ বনের শুরু হইতে শেষ পর্যন্ত আসিয়াছে। এই পথ ধরিয়া বেড়াইতাম। গাছপালার ফাঁকে ফাঁকে মাঝে মাঝে সরস্বতীর নীল জল, তার ওপর উপুড় হইয়া পড়া দূরের আকাশটা এবং দিগন্তলীন শৈলশ্রেণী চোখে পড়িত। ঝিরঝির করিয়া স্নিগ্ধ হাওয়া বহিত, পাখি গান গাহিত, বন্য ফুলের সুগন্ধ পাওয়া যাইত। একদিন একটা গাছের ডালে উঠিয়া বসিলাম। সে আনন্দের তুলনা হয় না। আমার মাথার উপরে বিশাল বনস্পতিদের ঘন সবুজ পাতার রাশি, তার ফাঁকে ফাঁকে নীল আকাশের টুকরা প্রকাণ্ড একটা লতায় থোকা থোকা ফুল দুলিতেছে। পায়ের দিকে অনেক নিচে ভিজা মাটিতে বড় বড় ব্যাঙের ছাতা গজাইয়াছে। এখানে আসিয়া বসিয়া শুধু ভাবিতে ইচ্ছা হয়। কত ধরনের কত নব অনুভূতি মনে আসিয়া জোটে। এক প্রকার অতল সমাহিত অতি মানস চেতনা ধীরে ধীরে গভীর অন্তঃস্থল হইতে বাহিরের মনে ফুটিয়া উঠিতে থাকে। এ আসে গভীর আনন্দের মূর্তি ধরিয়া। প্রত্যেক বৃক্ষলতার হৃৎস্পন্দন যেন নিজের বুকের রক্তের স্পন্দনের মধ্যে অনুভব করা যায়। আমাদের যেখানে মহাল, সেখানে পাখিরা তো বৈচিত্র্য নাই। সেখানটা যেন অন্য জগৎ। তার গাছপালা জীবজন্তু অন্য ধরনের। পরিচিত জগতে বসন্ত যখন দেখা দিয়াছে, লবটুলিয়ায় তখন একটা কোকিলের ডাক নাই, একটা পরিচিত বসন্তের ফুল নাই। সে যেন রুক্ষ কর্কশ ভৈরবী মূর্তি, সৌম্য সুন্দর বটে কিন্তু মাধুর্যহীন। মনকে অভিভূত করে ইহার বিশালতায়, রুক্ষতায়। কোমল বর্জিত খারব সুর, মালকোষ কিংবা চৌতালের ধ্রুপদ, মিষ্টত্বের কোনো পর্দার ধার মাড়াইয়া চলে না। সুরের গম্ভীর উদাত্ত রূপে মনকে এক অন্য স্তরে লইয়া পৌঁছাইয়া দেয়। সরস্বতী কুণ্ডী সেখানে ঠুমরি। সুমিষ্ট সুরের মধুর ও কোমল বিলাসিতায় মনকে আর্দ্র ও স্বপ্নময় করিয়া তোলে। স্তব্ধ দুপুরে ফাল্গুন চৈত্র মাসে এখানে তীর তরুর ছায়ায় বসিয়া পাখির কুজন শুনিতে শুনিতে মন কত দূরে কোথায় চলিয়া যাইত। বন্য নিম গাছের সুগন্ধি নিম ফুলের সুবাস ছড়াইত বাতাসে। জলে জলজ লিলির দল ফুটিত। কতক্ষণ বসিয়া থাকিয়া সন্ধ্যার পর সেখান হইতে উঠিয়া আসিতাম। নাড়া বইহার জরিপ হইতেছে প্রজাদের মধ্যে বিলির জন্য। আমিনদের কাজ দেখাইবার জন্য প্রায়ই সেখানে যাইতে হয়। ফিরিবার পথে মাইল 2 পূর্ব দক্ষিণ দিকে একটু ঘুরিয়া যায়। শুধু সরস্বতী কুণ্ডীর এই বনভূমিতে ঢুকিয়া বনের ছায়ায় খানিকটা বেড়াইবার লোভে। সেদিন ফিরিতেছিলাম বেলা 3টার সময়। খর রৌদ্রে বিস্তীর্ণ রৌদ্রদগ্ধ প্রান্তর পার হইয়া ঘর্মাক্ত কলেবরে বনের মধ্যে ঢুকিয়া ঘন ছায়ায় ছায়ায় জলের ধার পর্যন্ত গেলাম। প্রান্তর সীমা হইতে জলের কিনারা প্রায় 1.5 মাইলের কম নয়, কোনো কোনো স্থানে আরও বেশি। একটা গাছের ডালে ঘোড়া বাঁধিয়া নিবিড় ঝোপের তলায় একখানা অয়েল ক্লথ পাতিয়া একেবারে শুইয়া পড়িলাম। ঘন ঝোপের ডালপালা চারিধার হইতে এমনভাবে আমায় ঢাকিয়াছে যে বাহির হইতে আমায় কেউ দেখিতে পাইবে না। হাত 2 উপরে গাছপালা, মোটা মোটা কাঠের মতো শক্ত গুঁড়িওয়ালা কি এক প্রকার বন্যলতা জড়াজড়ি করিয়া ছাদ রচনা করিয়াছে। একটা কি গাছ হইতে হাতখানেক লম্বা বড় বড় বন শিমের মতো সবুজ সবুজ ফল আমার প্রায় বুকের কাছে দুলিতেছে। আর একটা কি গাছ, তার ডালপালা প্রায় অর্ধেক ঝোপটা জুড়িয়া, তাহাতে কুচো কুচো ফুল ধরিয়াছে। ফুলগুলি এত ছোট যে কাছে না গেলে চোখে পড়ে না, কিন্তু কি ঘন নিবিড় সুবাস সে ফুলের। ঝোপের নিভৃত তল ভারাক্রান্ত সেই অজানা বন পুষ্পের সুবাসে। পূর্বেই বলিয়াছি সরস্বতী কুণ্ডীর বন পাখির আড্ডা। এত পাখিও আছে এখানকার বনে, কত ধরনের কত রং বেরঙের পাখি। শ্যামা, শালিক, হরটিট, বন্টিয়া, ফ্রেজান্ট ক্রো, চড়াই, ছাতারে, ঘুঘু, হরিয়াল। উঁচু গাছের মাথায় বাজবৌরি চিল, কুল্ল সরস্বতীর নীল জলে বক, সিল্লি, রাঙাহাঁস, মানিক পাখি, কাক প্রভৃতি জলচর পাখি। পাখির কাকলিতে মুখর হইয়া উঠিয়াছে ঝোপের উপরটা। কি বিরক্তই করে তারা, তাদের উল্লাস ভরা অবাক কুজনে কান পাতা দেয়। অনেক সময় মানুষকে গ্রাহ্যই করে না। আমি শুইয়া আছি দেখিতেছে, আমার চারিপাশে হাত 1.5 দূরে তারা ঝুলন্ত ডালপালায় লতায় বসিয়া কিচকিচ করিতেছে। আমার প্রতি ভ্রূক্ষেপও নাই। পাখিদের এই অসংকোচ সঞ্চরণ আমার বড় ভালো লাগিত। উঠিয়া বসিয়াও দেখিয়াছি তাহারা ভয় পায় না। একটু হয়তো উড়িয়া গেল, কিন্তু একেবারে দেশ ছাড়া হইয়া পলায় না। খানিক পরে নাচিতে নাচিতে বকিতে বকিতে আবার অত্যন্ত কাছে আসিয়া পড়ে। এখানেই এদিন প্রথম বন্য হরিণ দেখিলাম। জানিতাম বন্য হরিণ আমাদের মহলের জঙ্গলে আছে, কিন্তু এর আগে কখনো চোখে পড়ে নাই। শুইয়া আছি, হঠাৎ কিসের পায়ের শব্দে উঠিয়া বসিয়া
মাথায় শিয়রের দিকে চাহিয়া দেখি ঝোপের নিভৃততর দুর্গমতর অঞ্চলে নিবিড় লতাপাতার জড়াজড়ির মধ্যে আসিয়া দাঁড়াইয়াছে একটা হরিণ। ভালো করিয়া চাহিয়া দেখি বড় হরিণ নয়, হরিণ শাবক। সে আমায় দেখিতে পাইয়া অবোধ বিস্ময়ে বড় বড় চোখে আমার দিকে চাহিয়া আছে। ভাবিতেছে এ আবার কোন অদ্ভুত জীব। খানিকক্ষণ কাটিয়া গেল, দুজনেই নির্বাক নিষ্পন্দ। আধ মিনিট পরে হরিণ শিশুটা যেন ভালো করিয়া দেখিবার জন্য আবার একটু আগাইয়া আসিল। তার চোখে ঠিক যেন মনুষ্য শিশুর মতো সাগ্রহ কৌতূহলের দৃষ্টি। আরও কাছে আসিত কিনা জানি না, আমার ঘোড়াটা সে সময় হঠাৎ পা নাড়িয়া গা ঝাড়া দিয়া উঠাতে হরিণ শিশু চকিত সন্ত্রস্তভাবে ঝোপের মধ্য দিয়া দৌড়াইয়া তাহের মায়ের কাছে সংবাদটা দিতে গেল। তারপর কতক্ষণ ঝোপের তলায় বসিয়া রহিলাম। গাছপালার ফাঁকে ফাঁকে চোখে পড়ে সরস্বতী কুণ্ডীর নীল জল অর্ধচন্দ্রাকারে দূর শৈলমালার পাদদেশ পর্যন্ত প্রসারিত। আকাশ নীল, মেঘের লেশ মাত্র নাই কোনো দিকে। কুণ্ডীর জলচর পাখির দল ঝগড়া কলরব তুমুল দাঙ্গা শুরু করিয়াছে। একটা গম্ভীর ও প্রবীণ মানিক পাখি তীরবর্তী এক উচ্চ বনস্পতির শীর্ষে বসিয়া থাকিয়া থাকিয়া তাহার বিরক্তি জ্ঞাপন করিতেছে। জলের ধারে ধারে বড় বড় গাছের মাথায় বকের দল এমন ঝাঁক বাঁধিয়া আছে, দূর হইতে মনে হয় যেন সাদা সাদা থোকা থোকা ফুল ফুটিয়াছে। রোদ ক্রমশ রাঙা হইল, ওপারে শৈলচূড়ায় যেন তামার রং ধরিয়াছে। বকের দল ডানা মেলিয়া উড়িতে আরম্ভ করিল। গাছপালার মগডালে রোদ উঠাইয়া গেল। পাখির কুজন বাড়িল, আর বাড়িল অজানা বনকুসুমের সেই সুঘ্রাণটা। অপরাহ্নের ছায়ায় গন্ধটা যেন আরও ঘন, আরও সুমিষ্ট হইয়া উঠিয়াছে। একটা বেজি খানিক দূর হইতে মাথা উঁচু করিয়া আমার দিকে একদৃষ্টে চাহিয়া দেখিতেছে। কি নিভৃত শান্তি, কি অদ্ভুত নির্জনতা! এতক্ষণ তো এখানে আছি, 3.5 ঘন্টার কম নয়। বন্য পাখির কাকলি ছাড়া অন্য কোনো শব্দ শুনি নাই। আর পাখিদের পায়ে পায়ে ডালপাতার মচমচানি, শুষ্কপত্র বা লতার টুকরা পতনের শব্দ। মানুষের চিহ্ন নাই কোনো দিকে। নানা বিচিত্র ও বিভিন্ন গড়ন বনস্পতি তাদের শীর্ষদেশের। এই সন্ধ্যার সময় রাঙা রোদ পড়িয়া তাহাদের শোভা হইয়াছে অদ্ভুত। তাহাদের কত গাছের মগডাল জড়াইয়া লতা উঠিয়াছে। এক ধরনের লতাকে এদেশে বলে ভিওঁরা লতা, আমি তাহার নাম দিয়াছি ভোমরা লতা। সে লতা যে গাছের মাথায় উঠিবে আষ্টে পৃষ্ঠে জড়াইয়া ধরিয়া থাকে। এই সময় ভোমরা লতায় ফুল ফোটে, ছোট ছোট বনজুঁয়ের মতো সাদা সাদা ফুলে কত বড় গাছের মাথা আলো করিয়া রাখিয়াছে। অতি চমৎকার সুঘ্রাণ, অনেকটা যেন প্রস্ফুটিত সর্ষে ফুলের মতো, তবে অতটা উগ্র নয়। সরস্বতী কুণ্ডীর বনে কত বন্য শিউলি গাছ। শিউলি গাছের প্রাচুর্যে এক এক জায়গায় এত বেশি যেন মনে হয় শিউলির বন। বড় বড় শিলাখণ্ডের উপর শরতের প্রথমে সকালবেলা রাশি রাশি শিউলি ফুল ঝরিয়া পড়িয়া ছিল। দীর্ঘ একরকম কর্কশ ঘাস সেই সব পাথরের আশেপাশে, বড় বড় ময়না কাটার গাছ তার সঙ্গে জড়াইয়াছে। কাটা ঘাস, শিলাখণ্ড সবটাতেই রাশি রাশি শিউলি ফুল, আর্দ্র ছায়াগহন স্থান। তাই সকালের ফুল এখনও শুকাইয়া যায় নাই। সরস্বতী হ্রদকে কত রূপেই দেখিলাম। লোকে বলে সরস্বতী কুণ্ডীর জঙ্গলে বাঘ আছে। জ্যোৎস্না রাত্রে সরস্বতীর বিস্তৃত জলরাশির কৌমুদী স্নাত শোভা দেখিবার লোভে রাস পূর্ণিমার দিন তহসিলদার বনোয়ারিলালের চোখে ধুলা দিয়া আজমাবাদে সদর কাছারি আসিবার ছুতায় লবটুলিয়া ডিহি কাছারি হইতে লুকাইয়া একা ঘোড়ায় এখানে আসিয়াছি। বাঘ দেখি নাই বটে, কিন্তু সেদিন আমার সত্যই মনে হইয়াছিল এখানে মায়াবিনী বনদেবীরা গভীর রাত্রে, জ্যোৎস্না রাত্রে হ্রদের জলে জলকেলি করিতে নামে। চারিধার নীরব নিস্তব্ধ। পূর্ব তীরের ঘন বনে কেবল শৃগালের ডাক শোনা যাইতেছিল। দূরের শৈলমালা ও বন শীর্ষ অস্পষ্ট দেখাইতেছে। জ্যোৎস্নার হিম বাতাসে গাছপালা ও ভোমরা লতার নৈশ পুষ্পের মৃদু সুবাস। আমার সামনে বন ও পাহাড়ে বেষ্টিত নিস্তরঙ্গ বিস্তীর্ণ হ্রদের বুকে হৈমন্তী পূর্ণিমার থই থই জ্যোৎস্না, পরিপূর্ণ ছায়াহীন জলের উপর পড়া ক্ষুদ্র ক্ষুদ্র বিছিমালায় প্রতিফলিত হওয়া অপার্থিব দেবলোকের জ্যোৎস্না। ভোমরা লতার সাদা ফুলে ছাওয়া বড় বড় বনস্পতি শীর্ষে জ্যোৎস্না পড়িয়া মনে হইতেছে গাছে গাছে পরীদের শুভ্র বস্ত্র উড়িতেছে। আর এক ধরনের পোকা একঘেয়ে ডাকিতেছিল, ঝিঁঝি পোকার মতোই। দু একটা পত্র পতনের শব্দ বা খসখস করিয়া শুষ্ক পত্ররাশির উপর দিয়া বন্য জন্তুর পলায়নের শব্দ। বনদেবীরা আমরা থাকিতে তো আর আসে না, কত গভীর রাত্রে আসে কে জানে। আমি বেশি রাত পর্যন্ত হিম সহ্য করতে পারি নাই, ঘণ্টাখানেক থাকিয়াই ফিরি।
সরস্বতী কুণ্ডের এই পরীদের প্রবাদ এখানেই শুনিয়াছিলাম। শ্রাবণ মাসে একদিন আমাকে উত্তর সীমানার জরিপের ক্যাম্পে রাত্রি যাপন করিতে হয়। আমার সঙ্গে ছিল আমিন, রঘুবর প্রসাদ। সে আগে গভর্নমেন্টে চাকুরি করিয়াছে। মোহনপুরা রিজার্ভ ফরেস্টও এ অঞ্চলের বনের সঙ্গে তার 25-30 বছরের পরিচয়। তাহার কাছে সরস্বতী কুণ্ডির কথা তুলিতেই সে বলিল, হুজুর, ও মায়ার কুণ্ডি, ওখানে রাত্রে হুরি পরীরা নামে। জ্যোৎস্না রাত্রে তারা কাপড় খুলে রাখে ডাঙায় ওইসব পাথরের ওপর, রেখে জলে নামে। সেই সময় যে তাদের দেখতে পায় তাকে ভুলিয়ে জলে নামিয়ে ডুবিয়ে মারে। জ্যোৎস্নার মধ্যে দেখা যায় মাঝে মাঝে পরীদের মুখ জলের উপরে পদ্ম ফুলের মতো জেগে আছে। আমি দেখিনি কখনো, হেড সার্ভেয়ার ফতে সিং একদিন দেখেছিলেন। একদিন তারপর তিনি গভীর রাত্রে একা ওই হ্রদের ধারে বনের মধ্যে দিয়ে যাচ্ছিলেন সার্ভে তাঁবুতে। পরদিন সকালে তার লাশ কুণ্ডির জলে ভাসতে দেখা যায়। বড় মাছে তার একটা কান খেয়ে ফেলেছিল। হুজুর, ওখানে আপনি ওরকম যাবেন না। এই সরস্বতী কুণ্ডির ধারে একদিন দুপুরে এক অদ্ভুত লোকের সন্ধান পাইলাম। সার্ভে ক্যাম্প হইতে ফিরিবার পথে একদিন হ্রদের তীরের বনপথ দিয়ে আস্তে আস্তে আসিতেছি। বনের মধ্যে দেখি একটি লোক মাটি খুঁড়িয়া কি যেন করিতেছে। প্রথমে ভাবিলাম লোকটা ভুঁই কুমড়া তুলিতে আসিয়াছে। ভুঁই কুমড়া লতা জাতীয় উদ্ভিদ। মাটির মধ্যে লতার নিচে চাল কুমড়ার আকারের প্রকাণ্ড কন্দ জন্মায়। উপর হইতে বোঝা যায় না। কবিরাজি ঔষধে লাগে বলিয়া বেশ দামে বিক্রয় হয়। কৌতূহলবশত ঘোড়া হইতে নামিয়া কাছে গেলাম। দেখি ভুঁই কুমড়া নয়, কিছু নয়, লোকটা কিসের যেন বীজ পুঁতিয়া দিয়াছে। আমায় দেখিয়া সে থতমত খাইয়া অপ্রতিভ দৃষ্টিতে আমার দিকে চাহিল। বয়স হইয়াছে, মাথায় কাঁচা পাকা চুল, সঙ্গে একটা চটের থলে। তার ভিতর হইতে ছোট একখানা কোদালের আগাটুকু দেখা যাইতেছে। একটা শাবল পাশে পড়িয়া ইতস্তত কতকগুলি কাগজের মোড়ক ছড়ানো। বলিলাম, তুমি কে, এখানে কি করছো? সে বলিল, হুজুর কি ম্যানেজার বাবু? হ্যাঁ, তুমি কে? নমস্কার, আমার নাম যুগল প্রসাদ। আমি আপনাদের লবটুলিয়ার পাটোয়ারি বনোয়ারিলালের চাচাতো ভাই। তখন আমার মনে পড়িল বনোয়ারি পাটোয়ারি একবার কথায় কথায় তাহার চাচাতো ভাইয়ের কথা তুলিয়াছিল। উঠাইবার কারণ, আজমাবাদে সদর কাছারিতে, অর্থাৎ আমি যেখানে থাকি সেখানে একজন মুহুরির পদ খালি ছিল। বলিয়াছিলাম একটা ভালো লোক দেখিয়া দিতে। বনোয়ারি দুঃখ করিয়া বলিয়াছিল, লোক তো তাহার সাক্ষাৎ চাচাতো ভাই ছিল, কিন্তু লোকটা অদ্ভুত মেজাজের, একরকম খামখেয়ালি উদাসীন ধরনের। নইলে কায়েতি হিন্দিতে অমন হস্তাক্ষর, অমন পড়ালেখার এলেম এ অঞ্চলের বেশি লোকের নেই। জিজ্ঞাসা করিয়াছিলাম, কেন, সে কি করে? বনোয়ারি বলিয়াছিল, তার নানা বাতিক হুজুর, এখানে ওখানে ঘুরে বেড়ানো এক বাতিক, কিছু করে না, বিয়ে শাদি করেছে, সংসার দেখে না, বনে জঙ্গলে ঘুরে বেড়ায়, অথচ সাধু সন্ন্যাসীও নেই, এক ধরনের মানুষ। এই তাহা হইলে বনোয়ারিলালের সেই চাচাতো ভাই। কৌতূহল বাড়িল। বলিলাম, ও কি পুঁতছ ওখানে? লোকটা বোধহয় গোপনে কাজটা করিতেছিল, যেন ধরা পড়িয়া লজ্জিত ও অপ্রতিভ হইয়া গিয়াছে। এমন সুরে বলিল, কিছু না, এই একটা গাছের বীজ। আমি আশ্চর্য হইলাম, কি গাছের বীজ? ওর নিজের জমি নয়, এই ঘোর জঙ্গল, ইহার মাটিতে কি গাছের বীজ ছড়াইতেছে? তাহার সার্থকতাই বা কী? কথাটা তাহাকে জিজ্ঞাসা করিলাম। বলিল, অনেক রকম বীজ আছে হুজুর। পূর্ণিয়ায় দেখেছিলাম একটা সাহেবের বাগানে ভারী চমৎকার বিলিতি লতা, বেশ রাঙা রাঙা ফুল, তারই বীজ। আরও অনেক রকম বনের ফুলের বীজ আছে, দূর দূর থেকে সংগ্রহ করে এনেছি। এখানকার জঙ্গলে ওসব লতা ফুল নেই, তাই পুঁতে দিচ্ছি। গাছ হয়ে 2 বছরের মধ্যে ঝাড় বেঁধে যাবে, বেশ দেখাবে। লোকটার উদ্দেশ্য বুঝিয়া তাহার উপর আমার শ্রদ্ধা হইল। লোকটা সম্পূর্ণ বিনা স্বার্থে একটা বিস্তৃত বন্যভূমির সৌন্দর্য বৃদ্ধি করিবার জন্য নিজের পয়সা ও সময় ব্যয় করিতেছে, যে বনে তাহার নিজের ভূসত্ব কিছুই নাই। কি অদ্ভুত লোকটা! যুগল প্রসাদকে ডাকিয়া এক গাছের তলায় দুজনে বসিলাম। সে বলিল, আমি এর আগেও এ কাজ করেছি হুজুর। লবটুলিয়াতে যত বনের ফুল দেখেন, ফুলের লতা দেখেন, ওসব আমি আজ 10-12 বছর আগে কতক পূর্ণিয়ার বন থেকে, কতক দক্ষিণ ভাগলপুরের লক্ষ্মীপুর স্টেটের পাহাড়ি জঙ্গল থেকে এনে লাগিয়েছিলাম। এখন একেবারে ও সব ফুলের জঙ্গল বেঁধে গিয়েছে। তোমার কি এ কাজ খুব ভালো লাগে? লবটুলিয়া বৈহারের জঙ্গলটা ভারী চমৎকার জায়গা। ওইসব ছোটোখাটো পাহাড়ের গায়ে কি এখানকার বনে ঝোপে নতুন নতুন ফুল ফোটাবো, এ আমার বহুদিনের শখ। কি ফুল নিয়ে আসতে? কি করে আমার এদিকে মন গেল তা একটু আগে হুজুরকে বলি। আমার বাড়ি ধরমপুর অঞ্চলে।
আমাদের দেশে বুনো ভান্ডির ফুল একেবারেই ছিল না। আমি মহিষ চড়িয়ে বেড়াতাম ছেলেবেলায় কুশি নদীর ধারে ধারে। আমার গাঁ থেকে 10-15 ক্রোশ দূরে। সেখান থেকে বীজ নিয়ে গিয়ে দেশে লাগাই। এখন আমাদের অঞ্চলের পথের ধারে বনঝোপ কি লোকের বাড়ির পেছনে পোড়ো জমিতে ভান্ডির ফুলের একেবারে জঙ্গল। সেই থেকে আমার এই দিকে মাথা গেল, যেখানে যে ফুল নেই সেখানে সেই ফুল গাছ লতা নিয়ে পুঁতবো, এই আমার শখ। সারা জীবন ওই করে ঘুরেছি। এখন আমি ও কাজে ঘুণ হয়ে গেছি। যুগলপ্রসাদ দেখিলাম এদেশের বহু ফুল ও সুদৃশ্য বৃক্ষলতার খবর রাখে। এ বিষয়ে সে একজন বিশেষজ্ঞ, তাহাতে আমার সন্দেহ রহিল না। বলিলাম, তুমি এরিস্টলোকিয়া লতা চেনো? তাহাকে ফুলের গড়ন বলিতেই সে বলিল, হংসলতা, হাঁসের মতো চেহারা ফুল হয়তো। ও তো এদেশের গাছ নয়, পাটনায় দেখেছি বাবুদের বাগানে। তাহার জ্ঞান দেখিয়া আশ্চর্য হইতে হয়। নিছক সৌন্দর্যের এমন পূজারই বা কটা দেখিয়াছি। বনে বনে ভালো ফুল ও লতার বীজ ছড়াইয়া তাহার কোনো স্বার্থ নাই, 1 পয়সা আয় নাই। নিজে সে নিতান্তই গরিব, অথচ শুধু বনের সৌন্দর্য সম্পদ বাড়াইবার চেষ্টায় তার এই অক্লান্ত পরিশ্রম ও উদ্বেগ। আমায় বলিল, সরস্বতী কুণ্ডির মতো চমৎকার বন এই অঞ্চলে কোথাও নেই বাবুজি। কত গাছপালা যে আছে। আর কি দেখেছেন জলের শোভা। আচ্ছা, আপনি কি বিবেচনা করেন এতে পদ্ম হবে পুঁতে দিলে? ধরমপুরের পাড়াগা অঞ্চলে পদ্ম আছে অনেক পুকুরে। ভাবছিলাম গেড়ে এনে পুঁতে দেব। আমি তাহাকে সাহায্য করিতে মনে মনে সংকল্প করিলাম। দুজনে মিলিয়া এ বনকে নতুন বনের ফুলে লতায় গাছে সাজাইব। সেদিন হইতে ইহা আমাকে যেন একটা নেশার মতো পাইয়া বসিল। যুগলপ্রসাদ খাইতে পায় না, সংসারে বড় কষ্ট, ইহা আমি জানিতাম। সদরে লিখিয়া তাহাকে 10 টাকা বেতনে একটা মুহুরির চাকুরি দিলাম আজমাবাদ কাছারিতে। সেই বছরে আমি কলিকাতা হইতে সাটনের বিদেশি বন্য পুষ্পের বীজ আনিয়া ও ডুয়ার্সের পাহাড় হইতে বন্য জুঁয়ের লতার কাটিং আনিয়া যথেষ্ট পরিমাণে রোপণ করিলাম সরস্বতী হ্রদের বনভূমিতে। কি আহ্লাদ ও উৎসাহ যুগলপ্রসাদের! আমি তাহাকে শিখাইয়া দিলাম এই উৎসাহ আনন্দ যেন সে কাছারির লোকের কাছে প্রকাশ না করে। তাহাকে তো লোকে পাগল ভাবিবেই, সেই সঙ্গে আমাকেও বাদ দিবে না। পরবৎসর বর্ষার জলে আমাদের রোপিত গাছ ও লতার ঝাড় অদ্ভুতভাবে বাড়িয়া উঠিতে লাগিল। হ্রদের তীরের জমি অত্যন্ত উর্বর, গাছপালাগুলিও যাহা পুঁতিয়াছিলাম এদেশের আবহাওয়ার উপযোগী। কেবল সাটনের বীজের প্যাকেট লইয়া গোলমাল বাঁধিয়াছিল। প্রত্যেক প্যাকেটের উপর তাহারা ফুলের নাম ও কোনো কোনো স্থলে 1 লাইনে ফুলের সংক্ষিপ্ত বর্ণনাও দিয়াছিল। ভালো রং ও চেহারা বাছিয়া বাছিয়া যে বীজগুলি লাগাইলাম তাহার মধ্যে হোয়াইট বিম ও রেড ক্যাপসিয়ন এবং স্ট্রিট ওয়ার্ট অসাধারণ উন্নতি দেখাইল। ফক্সগ্লাভ ও উড অ্যানিমন মন্দ হইল না, কিন্তু অনেক চেষ্টা করিয়াও ডগরোজ বা হানিসাকল এর চারা বাঁচাইতে পারা গেল না। হলদে ধুতরা জাতীয় এক প্রকার গাছ হ্রদের ধারে ধারে পুঁতিয়াছিলাম। খুব শীঘ্রই তাহার ফুল ফুটিল। যুগলপ্রসাদ পূর্ণিয়ার জঙ্গল হইতে বন্য বয়রা লতার বীজ আনিয়াছিল। চারা বাহির হইবা 7 মাসের মধ্যেই দেখি কাছাকাছি অনেক ঝোপের মাথা বয়রা লতায় ছাইয়া যাইতেছে। বয়রা লতার ফুল যেমন সুদৃশ্য, তেমনি তাহার মৃদু সুবাস। হেমন্তের প্রথমে একদিন দেখিলাম বয়রা লতায় অজস্র কুঁড়ি ধরিয়াছে। যুগলপ্রসাদকে খবরটা দিতেই সে কলম ফেলিয়া আজমাবাদ কাছারি হইতে 7 মাইল দূরবর্তী সরস্বতী হ্রদের তীরে প্রায় দৌড়িতে দৌড়িতেই আসিল। আমায় বলিল, লোকে বলেছিল হুজুর বয়রা লতা জন্মাবে, বাড়বেও বটে, কিন্তু ওর ফুল ধরবে না। সব লতায় নাকি ফুল ধরে না। দেখুন কেমন কুঁড়ি এসেছে। হ্রদের জলে ওয়াটার ক্রোকড বলিয়া এক প্রকার জলজ ফুলের গেড়ে পুঁতিয়াছিলাম। সে গাছ হুহু করিয়া এত বাড়িতে লাগিল যে যুগলপ্রসাদের ভয় হইল জলে পদ্মের স্থান বুঝি ইহারা বেদখল করিয়া ফেলে। বোগেনভিলিয়া লতা লাগাইবার ইচ্ছা ছিল, কিন্তু শহরের শৌখিন পার্ক বা উদ্যানের সঙ্গে এতই ওর সম্পর্কটা জড়ানো যে আমার ভয় হইল সরস্বতী কুণ্ডির বনে ফুলে ভরা বোগেনভিলিয়ার ঝোপ উহার বন্য আকৃতি নষ্ট করিয়া ফেলিবে। যুগলপ্রসাদেরও এসব বিষয়ে মত আমার ধরনের, সেও বারণ করিল। অর্থব্যয়ও কম করি নাই। একদিন গণরিতে বাড়ির মুখে শুনিলাম কারো নদীর ওপারে জয়ন্তী পাহাড়ের জঙ্গলে এক প্রকার অদ্ভুত ধরনের বন পুষ্প হয়। ও দেশে তার নাম দুধিয়া ফুল। হলুদ গাছের মতো পাতা, অত বড়ই গাছ, খুব লম্বা একটা ডাঁটা ঠেলিয়া উঁচু দিকে 3-4 হাত ওঠে। একটা গাছে 4-5টা ডাঁটা হয়। প্রত্যেক ডাঁটায় 4টি করিয়া হলদে রঙের ফুল ধরে। দেখিতে খুব ভালো তো বটেই, ভারী সুন্দর তার সুবাস। রাত্রে অনেক দূর পর্যন্ত গন্ধ ছড়ায়। সে ফুলের একটা গাছ যেখানে একবার জন্মায়, দেখিতে দেখিতে এত হুহু করিয়া বংশবৃদ্ধি হয় যে 2-3 বছরে রীতিমতো জঙ্গল বাঁধিয়া যায়। শুনিয়া পর্যন্ত আমার মনের শান্তি নষ্ট হইল।
ওই ফুল আনিতেই হইবে। গণরি বলিল, বর্ষাকাল ভিন্ন হইবে না, গাছের গেঁড় আনিয়া পুঁতিতে হয়, জল না পাইলে মরিয়া যাইবে। পয়সা করি দিয়া যুগল প্রসাদকে পাঠাইলাম। সে বহু অনুসন্ধানে জয়ন্তী পাহাড়ের দুর্গম জঙ্গল হইতে 10-12 গন্ডা গেঁড় জোগাড় করিয়া আনিল। আরণ্যক উপন্যাসের 8ম পরিচ্ছেদ এখানেই শেষ হলো। দ্বিতীয় পর্ব এখানেই শেষ হলো। পরের পর্বে 9ম পরিচ্ছেদ থেকে পাঠ শুরু করব। শুনতে থাকুন। ধন্যবাদ।